চলো স্টার্ট করা যাক ডাব্লিউবিটি এর ফিজিক্সের সলিউশন। আজকে আমরা প্রথম পেজে সলিউশন করব। চলো স্টার্ট করা যাক। আচ্ছা, ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বন্ধুদের সঙ্গে কি করবে, শেয়ার করে দেবে। কিন্তু দেখো প্রথম কোশ্চেন কি বলছে, বলছে সমবিভব তলের উপর আর ব্যবধানে রাখা, আচ্ছা আর ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে কিউ কুলম আধানকে কি করছে, নিয়ে যাচ্ছি। ধরে নাও এটা একটা সারফেস, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। এখানের বিভব ভি হলে এখানের বিভবও কি হবে, দেখো না ভি। কারণ কি, কারণ এটা কি বলেছে, সমবিভব তল। তাহলে আমরা কি জানি, ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি এ মাইনাস অফ ভি বি। দেখো না দুটোর বিভব সমান, তাহলে বিয়োগ করলে কত হবে, 0। সুতরাং কৃতকার্য কত, 0। বোঝা গেছে। এরপরে কি বলছে দেখো, একটি আবর্তনরত ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মান কত। এটা বোর ম্যাগনেটনের যে থিওরি আছে না, বোর ম্যাগনেটনের যে থিওরি, সেই বোর ম্যাগনেটের থিওরির থেকে নেওয়া। তার লাস্ট লাইনটা কি আসে বলো তো, ইভি আর বাই 2 আসে। এটা তোমরা একটু বোর ম্যাগনেটের থিওরিটা দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে কেন ওটা হচ্ছে। আচ্ছা নেক্সট কি বলছে দেখো, এই কোশ্চেনটা একটু ভুল আছে। কেন ভুল আছে বলে দিচ্ছি। এখানে দেখো তড়িৎচালক বল দিয়েছে, বিভব প্রভেদটাও দেওয়া আছে। তড়িৎচালক বলের কত পার্সেন্ট, 80%। সূত্রটা কি হয়, ই মাইনাস আইআর ইকুয়াল টু কি হয়, ভি। ইভি দেওয়া আছে, কিন্তু আমাকে চেয়েছে কি দেখো, অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ যদি চাই আমাকে কি দেওয়ার কথা থাকতো, প্রবাহ মাত্রা দেওয়ার কথা থাকতো। কিন্তু কোশ্চেনটাতে দেখো প্রবাহ মাত্রার কোনো অস্তিত্ব নেই, কোনো ভ্যালুই দেয়নি। সুতরাং কোশ্চেনটা ভুল আছে এটা। আচ্ছা নেক্সট কি আছে, কি বলেছে দেখো, ব্যাটারি সংযুক্ত অবস্থায় একটি ধারকের দুই পাতের মধ্যবর্তী ব্যবধান দ্বিগুণ করা হয়েছে। ব্যবধানটা কত গুণ করা হয়েছে, দ্বিগুণ। আমাদের যে ধারকের যে শক্তি সেটা ই সমান হয় হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। তার মানে দেখো না ই প্রপোর্শনাল টু 1/c হয়তো। আবার দেখো সি প্রপোর্শনাল টু কত হয়, সি প্রপোর্শনাল টু কে এপসাইলন নট এ বাই ডি, অর্থাৎ সি প্রপোর্শনাল টু কত হবে দেখো 1/d। সুতরাং আমি বলতে পারি ই প্রপোর্শনাল টু ডি, অর্থাৎ দূরত্ব যদিও, এই যে ব্যবধান যদি আমি দ্বিগুণ করে দিই, এনার্জিও কত হবে, দ্বিগুণ বাড়বে। তাহলে দ্বিগুণ কোথায় আছে দেখো, দ্বিগুণ আছে। আচ্ছা বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনীর গড় ক্ষমতার মান কত, এটা কোনোটি নয় হবে। কিন্তু কি বললাম, এটা কোনোটি নয় হবে। ওকে আচ্ছা চলো নেক্সট পেজ। নেক্সট পেজ কি বলছে দেখো, চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল একটি কণার বেগ বৃদ্ধি করলে তার ব্যাসার্ধ, আচ্ছা বেগের সাথে ব্যাসার্ধের সম্পর্ক দেখবে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু হয় এম ভি বাই কিউ বি। ভি বাড়লে আরও কি হবে, বাড়বে, তাহলে বাড়ে। পরের কোশ্চেনটা বলছে সঠিক সম্পর্কটি চিহ্নিত করো। দেখো এখানে দুটো অপশনই হবে, সি সমান ই নট বাই বি নটও হয়, আবার সি সমান হচ্ছে 1/ε0 ইন্টু মিউ নটও কিন্তু হয়। ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশের সময়, অর্থাৎ প্রতিসরণে কম্পাঙ্ক স্থির থাকে। কম্পাঙ্কর সঙ্গে আর দুটো জিনিস স্থির থাকে, একটা হচ্ছে দশা আর একটা কি, শক্তি। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মাথায় রাখবে এটা। এরপরে কি বলছে দেখো, একটি লেন্স বায়ুতে অভিসারী, আচ্ছা বায়ুতে অভিসারী ও জলে অপসারী হিসেবে কাজ করে। লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, আচ্ছা বায়ুতে অভিসারী মানে তার প্রতিসরাঙ্ক কি বলেছে দেখো, লেন্সের প্রতিসরাঙ্ক বলেছে না, বায়ুতে যদি অভিসারী রূপে কাজ করে তার প্রতিসরাঙ্ক এক অপেক্ষা কি হবে, বেশি হবে। তার জন্য দেখো এক অপেক্ষা বেশি কোথায় আছে দেখো, এই যেটা এর অফসেটটা আছে। তো আর বাকিগুলো চেক করছি না, বাকিগুলো এক অপেক্ষা সবগুলোই কি আছে দেখো, নিচে নিচে আছে। আচ্ছা পরে কোশ্চেন কি বলছে দেখো, ইলেকট্রনের গতির বৃদ্ধি পেলে ইহার ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা গতিবেগের সঙ্গে ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ তোমাকে এখন খুঁজে বের করতে হবে। গতিবেগ দেখো না ল্যামডা ইকুয়াল টু হয় আমার এইচ বাই এমভি। দেখো বেগ যদি বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পেয়ে বলেছে না, বেগ যদি বৃদ্ধি পায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, কমে যাবে। কমে যাবে, হ্রাস পাবে, কোথায় লেখা আছে দেখো, বিতে দেখো হ্রাস পাবে লেখা আছে। আচ্ছা একটি ঋজু পরিবাহীর সাবেশাঙ্কের মান এটা অত্যন্ত কম হয়। নেক্সট কি বলেছে দেখো, 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। আচ্ছা 1 মেগা ইলেকট্রন ভোল্ট ছেড়ে দাও, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল হয় দেখে নাও আগে, 1.6 ইন্টু 10⁻⁻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 ⁻
বেরিয়ে যাবে। তাহলে কত পড়ে থাকবে এই জায়গাটা পড়ে থাকবে -13, তাহলে অপশন কি হয়ে যাবে এ। তারপরে কি বলছে দেখো, নিঃশেষিত অঞ্চলে থাকে, আচ্ছা এটা স্থির আয়ন, অর্থাৎ নিঃশেষিত অঞ্চলে কোনো কি আয়ন থাকে, সেখানে দেখবে আয়নগুলো কোথায় ঢুকে থাকে, আয়ন বলতে এখানে ইলেকট্রনকে মেনলি বোঝানো হচ্ছে, ইলেকট্রনগুলো দেখবে হোলে রিপ্লেস হয়ে হোলের মধ্যে দেখবে ঢুকে যায়, ঠিক আছে।
আচ্ছা, সঞ্চার ব্যবস্থায় বাহক তরঙ্গ রূপে ব্যবহৃত হয়, এটা হয়ে যাবে কি মাইক্রোওয়েভ। নেক্সট পেজ কি বলছে দেখো, নেক্সট কি বলছে দেখো, বলছে অ্যাম্পিয়ারে বদ্ধপথ সূত্রের সীমাবদ্ধতা। মাথায় রাখবে এখানে এক তো বদ্ধ পথ হতে হবে এবং বদ্ধ পথে যে প্রবাহ মাত্রাটা থাকবে সেটা স্থির হতে হবে। অর্থাৎ কি বদ্ধ পথ এবং অপরিবর্তনশীল প্রবাহ মাত্রার ক্ষেত্রে এই সূত্রটি কিন্তু কাজ করবে না। সেকেন্ড কি বলছে দেখো, সাইক্লোটন। সাইক্লোটন কি বলতো, সাইক্লোটন হচ্ছে এক ধরনের বিশেষ যন্ত্র যেখানে ভর বিশিষ্ট আহিত কণাকে, কি বললাম, ভর বিশিষ্ট আহিত কণাকে কি করা হয়, ত্বরান্বিত করা হয়, সেই যন্ত্রটাকে আমরা কি বলবো, সাইক্লোটন। আচ্ছা, ঘূর্ণি প্রবাহ কি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ঘূর্ণি প্রবাহ কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন আছে, এটা মাথায় রাখবে, পরীক্ষায় আসার মতো কোশ্চেন ঘূর্ণি প্রবাহ। 1 মার্কসের এনি টাইম দিতে পারে 2025-এ, 99% চান্স আছে কিন্তু এই বছর এটা আসার। ঠিক আছে, ভালো করে এটা দেখে রাখবে। এখানে কি হয় মেনলি দেখে রাখো, এটা ধরে নাও একটা ধাতব পদার্থ বা এটা একটা ধাতব স্ল্যাব ধরে নাও, ঠিক আছে। এরপর কি করা হয়, একে যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতিতে যদি একে আমি বিরাজ করাই, তখন কি হয়, এর মধ্যে থাকা যে ইলেকট্রনগুলো আছে না, সেই ইলেকট্রনগুলো এই লুপাকারে সজ্জিত হয়ে যায়। এর ফলে কি হয়, এই লুপে 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 একটা কারেন্ট ফ্লো হতে থাকে। এই কারেন্ট ফ্লো যেটা হয় লুপাকারে, সেইটাকেই আমরা কি বলবো, ঘূর্ণি প্রবাহ। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, আচ্ছা, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডে সূত্র থেকে কি জানা যায়? ফ্যারাডে সূত্র থেকে জানা যায় তড়িৎ চুম্বকীয় আবেশের ধারণা। ঠিক আছে, আচ্ছা নেক্সট, নেক্সট কি দেখো, কাঁচ, আয়তকার কাঁচ ফলকের ভেতর দিয়ে সাদা আলো। আচ্ছা, আয়তকার কাঁচ ফলক মানে দেখো এরকম পার্ট, একে দেখো দুটা খণ্ডে আমরা কি করতে পারি, বিভক্ত করতে পারি। অর্থাৎ এটা একটা প্রিজম, এটা একটা প্রিজমের মতো আচরণ করবে। দেখো প্রথম প্রিজম কি করবে, সাদা আলোকে 7টি বর্ণতে কিন্তু বিশ্লিষ্ট করে দেবে, কিন্তু সেকেন্ড প্রিজম ঠিক তার রিভার্স কেসটা করে দেবে। সাদা আলোকে সমষ্টি করে, সাদা আলোই কিন্তু রঙিন রঙিন যে বর্ণপটিগুলো পাবো সেগুলোকে সম্মিলিত করে একটা সাদা বর্ণের আলো কিন্তু এই পাশ থেকে কি করবে, বের করে দেবে। শুধুমাত্র এর কি পাওয়া যাবে, এর কিন্তু শুধুমাত্র পার্শ্ব সরণ পাওয়া যাবে। অর্থাৎ যদি আলোকরশ্মি এটা দিয়ে এরকমভাবে পড়ে, তো দেখা যাবে যে আলোকরশ্মি এটা দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে গেছে ধরে নেবে এটা দিয়ে। এই যে টুকুটা ডিস্টেন্সটা, এটাকে বলা হয় পার্শ্ব সরণ। ঠিক আছে, এটা কোশ্চেন পেলে আরও ডিটেলসে করব। আচ্ছা, প্রিজমের দ্বারা আলোকরশ্মির চ্যুতি কী কী বিষয়ের উপর নির্ভর করে? এক তো হচ্ছে প্রিজমের যে প্রতিসরাঙ্ক থাকে সেটা, আর প্রিজমের যে প্রতিসারক কোণ থাকে সেটা, অর্থাৎ মিউ আর এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি দেখো, ট্রানজিস্টারের নিঃসারককে উচ্চ মাত্রায় ডোপ করা হয় কেন? দেখো ট্রানজিস্টার যদি তোমরা বলো, ট্রানজিস্টারের কটা অংশ দেখো, 3টা অংশ। এটা বেস, এটা অ্যামিটার, এটা কালেক্টর। দেখো নিঃসারকের ডোপিং বেশি, নিঃসারকের ডোপিং যদি আমি বেশি করি তাহলে দেখো না, এই বেসের জন্য ইলেকট্রন হোল যদি আমার মিলন ঘটেও অতিরিক্ত এখানে বেশি কি পাওয়া যাবে, সংখ্যাগুরু বাহক পাওয়া যাবে, যেগুলো কোন দিকে যাবে, কালেক্টরের দিকে যাবে, অর্থাৎ সংগ্রাহকের দিকে যাবে, এবং সংগ্রাহক প্রবাহের মান কি করবে, বৃদ্ধি করবে। এর ফলে কি হচ্ছে, ট্রানজিস্টারটা অ্যাক্টিভ হয়ে ওঠে, অর্থাৎ তার কার্যকর ক্ষমতা যেটা বা কার্যকর যে কর্মদক্ষতা সেটা সে দিতে পারে, কাজটা তার ব্যাহত হয় না। তার জন্য কি হয়, ডোপিংটা এখানে বেশি করা হয়। ওকে, চলো নেক্সট। বলছে একটি ভোল্টমিটারের পাল্লা কত গুণ বাড়িয়েছি, দেখো এন গুণ। এন গুণ বাড়ানো হলে বলছে রোধের কি পরিবর্তন হবে? আচ্ছা, কার পাল্লা বাড়িয়েছে, দেখো গ্যালভানোমিটার, ভোল্টমিটারের পাল্লা বাড়িয়েছে। কার পাল্লা বাড়িয়েছে, ভোল্টমিটারের পাল্লা বাড়িয়েছে। কত গুণ বাড়িয়েছে, এন গুণ বাড়িয়েছে। আচ্ছা, ভোল্টমিটারের যে আসল থিওরি, সেই আসল থিওরি কি ছিল একটু মনে করো তো, একটু মনে করো কি ছিল, মনে করো না? আর সমান কি লিখতাম, জি ডিভাইডেড বাই আইজি মাইনাস অফ জি, এটা লিখতাম তো। তাহলে দেখো আর সমান আমি কি লিখতে পারবো, আর সমান দেখো না, এখান থেকে যদি আমি জি কমন নিই তাহলে জি ইন্টু জি ডিভাইডেড বাই আইজি ইন্টু জি মাইনাস 1 লেখা যাবে। দেখো না, আইজি ইন্টু জি মানে কি, এটা যদি আমার রোধ ছিল, এটা যদি আমার একটা গ্যালভানোমিটার ছিল, এটা যদি আমার রোধ জি ছিল, তাহলে জিটা কি ছিল, গ্যালভানোমিটারের রোধ। আইজি ইন্টু জি বলতে কি বোঝাচ্ছে, এর দুই প্রান্তের কি ভোল্টেজ, তাহলে এটা ভিজি করা যাবে। দেখো তো, তাহলে আর ইকুয়াল টু কত আসবে, দেখো জি ইন্টু ভি ডিভাইডেড বাই ভিজি মাইনাস অফ 1 হবে এটা। আচ্ছা,
পাল্লাটা কত গুণ বাড়িয়েছে দেখো n গুণ, এটাই হচ্ছে আমার গ্যালভানোমিটার ভোল্ট মিটারের কি পাল্লা, এটাই আমার কি ভোল্ট মিটারের পাল্লা, এটা আমার কি বোঝায় ভোল্ট মিটারের পাল্লা বোঝায়। তাহলে দেখো না আর ইকুয়াল টু কত আসবে জি ইন্টু n মাইনাস 1। ওকে, আচ্ছা তাহলে দেখো আমি রোধটা পেয়ে গেলাম, কিন্তু এটা আমার অ্যান্সার নয়, বলছে রোধের কি পরিবর্তন হবে। আগে কি ছিল আমার, আগে ছিল সিম্পল এটা, এখন দেখো কি হয়ে গেল, এখানে রোধ যদি আর হয়, ওটা যদি জি হয়, তাহলে জি আর আর কোন সমবায়ে আছে দেখো শ্রেণী সমবায়ে, অতএব মোট রোধ কত হবে জি ইন্টু n মাইনাস 1 প্লাস জি। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত পাবে দেখো না জি ইন্টু n মাইনাস জি প্লাস, এটা কাটবে, তাহলে অ্যান্সার কি আসবে জিএন, এটাই তাহলে আমাদের কি অ্যান্সার। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, শান্ট কি। শান্ট কি, শান্ট হচ্ছে একটি ব্যবস্থা, বলাও ভুল হবে। শান্টটা কি, ধরে নাও এটা একটা কোনো গ্যালভানোমিটার বা দামি কোনো যন্ত্র আছে। শান্ট হচ্ছে এমন একটি রোধ নিম্নমানের, যা কি করা হয় যন্ত্রের সাথে কোন সমবায় যুক্ত করা হয়, সমান্তরাল সমবায়। কেন যুক্ত করা হয় সেটাও একটু জেনে নিতে হবে। এটার মধ্য দিয়ে দেখো একটি নির্দিষ্ট আই এর মানটা, যদি আমি এটার মধ্যে দিয়ে আইজি ধরি, আইজির মানটা কি থাকে খুব কনস্ট্যান্ট মানের ধরতে পারো বা খুব অল্প মানের যায়। এখন এটা দিয়ে যদি আমি একটি হিউজ পরিমাণ কারেন্ট হঠাৎ করে ফ্লো করিয়ে দিই, তাহলে কি হবে, এটা পুড়ে যাবে। তো তাহলে এটা যাতে না পুড়ে, তার জন্য কি করা হয়, এটা দিয়ে বাইপাস করানো হয় কারেন্টকে। বাইপাস কখন হবে কারেন্ট, যখন এর রোধের মানটা কি হবে দেখো না কম হবে। এই জন্য একে আমরা কি বলি নিম্নমানের রোধ বলি, আর এই নিম্নমানের রোধটাকে আমরা কি বলবো, ওকে। এটা ভালো করে দেখে রাখবে। এই কোশ্চেনটার একটা কোশ্চেন হয়, সেটা কি হয় গ্যালভানোমিটার টু অ্যামমিটার কিভাবে ট্রান্সফার করবে, শান্ট লাগিয়েই কিন্তু ওটাও করতে হয়, ওটা একটু নিজেরা দেখে রাখবে। চলো নেক্সট কি বলছে দেখো, বলছে দুটি তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বলের সাহায্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহের সংজ্ঞা দাও। লেভেলের কোশ্চেন দিয়েছে। আচ্ছা এফ সমান কি হয় একটু মনে করো তো, এফ সমান হয় মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 2 I1 I2 বাই আর। এটা হচ্ছে দুটি তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বলের ফর্মুলা। তাহলে দেখো না এখন I1 সমান I2 সমান 1 অ্যাম্পিয়ার ধরে নিলাম, আর সমান কি করলাম 1 মিটার ধরে নিলাম। আচ্ছা মিউ নটের মান কত জানো তোমরা, মিউ নট কত 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 হেনরি পার মিটার। ওকে, আচ্ছা এই সবকটার মান যদি আমরা এখানে পুট করি কত পাবো দেখো না, এফ এর মান আসবে দেখো 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 2 ডিভাইডেড বাই 1। এর অ্যান্সার এসে যাবে দেখো, এর অ্যান্সার কত আসবে, এর অ্যান্সার আসবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 নিউটন। ওকে, তার মানে কি বোঝাতে চাইছে দেখো, দুটি সমান্তরাল তার থাকবে, সেই সমান্তরাল তারের মধ্যে যে পরিমাণ প্রবাহ মাত্রা গেলে এবং তার দুটার মধ্যবর্তী ডিস্টেন্স কত থাকবে 1 মিটার। 1 মিটার দূরত্বে দুটি সমান্তরাল পরিবাহী তার, তাদের মধ্যে যে পরিমাণ প্রবাহ মাত্রা গেলে সেই তারের একক দৈর্ঘ্যে কত নিউটন বল কাজ করবে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 নিউটন। প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, 1 মিটার ডিস্টেন্সে থাকা দুটি সমান্তরাল ঋজু পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ প্রবাহ মাত্রা গেলে তার দুটির প্রতি একক দৈর্ঘ্যে কত বল কাজ করবে বললাম 2 ইন্টু 10 টু মাইনাস 7 নিউটন বল কাজ করবে, তাকে আমরা কত অ্যাম্পিয়ার কারেন্ট বলবো, 1 অ্যাম্পিয়ার কারেন্ট বলবো। বোঝা গেছে। এভাবে এক্সপ্লেন করে লিখে দিলেই ব্যাস 2 এ 2। কেউ কি আর তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। চলো নেক্সট দেখো, এখানে একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা কি দিয়েছে, বলছে যে একটা ইলেকট্রন আছে চৌম্বক ক্ষেত্রের সমকোণে প্রবেশ করানো হয়। ওকে, চৌম্বক ক্ষেত্র দিয়েছে, তাহলে বি এর ভ্যালু কত দিয়েছে দেখো না 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 টেসলা।
ওকে। আচ্ছা, তারপর দেখো বেগ দিয়েছে। বেগ কত দেওয়া আছে দেখো, 6 ইন্টু 10⁷ মিটার পার। থিটাটা কত আছে দেখো, 90 মাথায় রাখবেন 90 ডিগ্রি আছে মানে সাইক্লোটনের কনসেপ্টটা একটু মাথায় নিয়ে আসো। কার কনসেপ্ট বললাম? ইয়েস, সাইক্লোটনের কনসেপ্ট নিয়ে আসো। সাইক্লোটনের কনসেপ্টটা কি ছিল একটু মনে করো না। ঘোরার জন্য যে অভিকেন্দ্র বলটা লাগছিল সেই অভিকেন্দ্র বলের মানটা কার সঙ্গে সমান হচ্ছিল? চুম্বকীয় বলের সঙ্গে। ইউ ভি ভি সাইন অফ কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো সাইন 90 এর মান কত? 1। একটা বি কেটে দাও। আমার কোশ্চেনে কি কি বের করতে বলেছে দেখো, ব্যাসার্ধ আর কম্পাঙ্ক, তাহলে এখান থেকে আগে ব্যাসার্ধ বের করে নাও। ব্যাসার্ধ দেখো না আর সমান কত হবে, 8টা উপরে তুলে দাও। একটা বি কেটে গেল, উপরে রয়ে গেল এম ভি, নিচে চলে আসবে কত? কিউ বি। আসবে তো? আচ্ছা, ইলেকট্রন বলেছে, ইলেকট্রনের ই এর মান কত? 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম্ব। ইলেকট্রনের মাস কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি। ওকে। আচ্ছা দেখো, এম এর মান পেয়ে গেছো, ভি এর মান পেয়ে গেছো, কিউ, কিউ মানে এটা, এইটাই হচ্ছে আমার কিউ। কিউর মান পেয়ে গেছো, বি এর মান পেয়ে গেছো। এখানে বসিয়ে দিলে দেখো না 8টা বের করতে পারবে না তোমরা? অবশ্যই পারবে, আমি জানি পারবে। টুক করে বসিয়ে দিবে, ক্যালকুলেটর পুট করবে, অ্যান্সার আসবে। আর অ্যান্সারের পর কি করতে হবে? কমেন্ট করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এরপর আর একটা জিনিস দিয়েছিল দেখো, কম্পাঙ্ক দিয়েছিল না? চলো কম্পাঙ্কটাও বের করে নি। কম্পাঙ্কটা কি করে পাবো? দেখো, একটা ইলেকট্রন আছে ধরে নাও, এটা একটা বৃত্তপথ ধরে নাও। একটা ইলেকট্রন এইখান থেকে এরকম ঘুরে করে এখানে এলো, তাহলে এটা কি সম্পাদন করলো? একটা পথ সম্পাদন করলো। এটার জন্য যে টাইমটা যায় তাকে আমরা কি বলি? পর্যায়কাল। আর 1/, পর্যায়কাল মানে কি বোঝায়? কম্পাঙ্ক। আমি ধরে নিলাম কম্পাঙ্ক কত? এন। তাহলে দেখো না এন সমান লেখা যাবে 1/t। আসবে তো? দেখো এই গোল পথের একটা ব্যাপার বলছিলাম না, গোল পথের এর ব্যাসার্ধ যদি আমি আর ধরি, তাহলে দেখো না 2πr ইকুয়াল টু এস সমান ভিটি হয়, তাহলে 2πr ইকুয়াল টু ভি ইন্টু টি লেখা যাবে। তাহলে টি সমান কত আসবে দেখো না, 2πr বাই ভি। তাহলে 1/t সমান কত আসবে? ভি বাই 2πr। আসবে তো? তাহলে 1/t লাগছিল আমার, তাহলে কত পাচ্ছি আমরা? ভি বাই 2πr। ভি বাই 2πr। দেখো এখানে আর বের করেছিলে, এখানে পুট করলেও অ্যান্সার। ভি এর মান দেওয়া আছে। আদারওয়াইজ আর একটা করতে পারো। আর এর ইকুয়েশন কি ছিল দেখো, এটা ছিল না? আর এর ইকুয়েশনে টুক করে এখানে পুট করে দাও। তাহলে এন ইকুয়াল টু কত আসবে দেখো, 1/t ইন্টু ভি ডিভাইডেড বাই, সরি একটু ভুল হয়ে গেল, ভি ডিভাইডেড বাই 2π ইন্টু আর এর মান কত আছে দেখো, এমভি। কিউবি দেখো নিচে আছে, উপরে শিফট হয়ে যাবে, তাহলে কিউ বি। একটা ভি কেটে গেল, তাহলে এন ইকুয়াল টু কত? কিউবি ডিভাইডেড বাই 2π। এটাও কিন্তু করতে পারো। এর আগের যে পার্টটা বললাম, এই পার্টটার থেকেও অ্যান্সারটা বের করতে পারো, এই পার্টটার থেকেও অ্যান্সারটা বের করতে পারো। সব কটার ডেটা দেওয়া আছে। এই সূত্রে মান পুট করবে, মান পুট করে কি করবে? এন বের করবে। এন বের করানোর পর কি করবে? হ্যাঁ, কমেন্ট করবে। আচ্ছা, এর পরের কোশ্চেন কি বলেছে দেখো, বলছে ই এর গড় শক্তি এবং বি এর গড় শক্তি। আচ্ছা, প্রথমে ই এরটা বের করে নিই। ই এর গড় এনার্জি বা ইউ দিয়ে লিখি, দুটো ই একটু বাজে লাগছে। এটা সমান ফর্মুলা হয় 1/4 লেখা হয়ে গেল 1/4 এপসাইলন নট টু। ওকে। বলছে ই এর জন্য গড় শক্তি ঘনত্ব যা হবে, বি এর জন্য গড় শক্তি ঘনত্ব তাই হবে। আচ্ছা, বি এর জন্য কত হয়? 1/4 বি স্কোয়ার বাই, দেখো কি সমান হয়, কি সমান হয় ই বাই, তাহলে দেখো না এই বি এর মানটা আমরা বের করি, তাহলে বি সমান কত হবে দেখো না, ই বাই সি।
করা যাবে? তোমরা উপরটার থেকেও করতে পারো, তাহলে তখন ই সমান বিসি বের করতে হবে, তখন মাথায় রাখবে ওটা। আচ্ছা, আর একটা ইকুয়েশন কাজে লাগাবো, সি সমান কত হয় 1/√এপসাইলন নট। তাহলে দেখো না আমাকে কি বের করতে হবে, মিউ নট। তাহলে এখান থেকে মিউ নট বের করে নাও। মিউ নট সমান আসবে দেখো, আচ্ছা মিউ নটটা উপরে যাবে, স্কোয়ার হয়ে গেল, এখানে সি স্কোয়ারটা নিচে চলে আসলো, তাহলে 1/c² ইন্টু এপসাইলন। ক্লিয়ার এইটুকু? ওকে, চলো। তাহলে 1/4 ইন্টু বি স্কোয়ার মানে আসছে দেখো স্কোয়ার/c² ইন্টু c² এপসাইলন নট। c² কেটে গেল, তাহলে এটা কত আসছে দেখো 1/এপসাইলন নট ইন্টু, তাহলে দেখো না এই এনার্জিটা আর এই এনার্জিটা একই না আলাদা? একই। সুতরাং শক্তি দুটো কি সমান। নেক্সট কি বলছে দেখো, বলছে উদ্দীপক বিভবটা কি? একটা ন্যূনতম বিভব, যে বিভবটা প্রয়োগ করলে কোনো একটা পরমাণুর ভূমিস্তরে থাকা কোনো একটা ইলেকট্রনকে উদ্দীপিত করা যায়, সেই বিভবটাকে আমরা কি বলবো? উদ্দীপক বিভব। বোঝা গেছে? চলো আয়নন বিভব পড়বো। আয়নন বিভবটা কি? ধরে নাও কোনো একটা গ্যাসীয় পরমাণু আছে এম, এর সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে যদি এর কাছ থেকে বের করে দাও, এই বের করানোর জন্য কিসের প্রয়োজন হবে দেখো না, একটা এনার্জির প্রয়োজন হবে, একটা বিভবের প্রয়োজন হবে। যে বিভবটার প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? আয়নন বিভব। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে দেখো, উত্তেজিত হাইড্রোজেন পরমাণু শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট। বোর তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্ণয় করো। তাহলে দেখো না, আচ্ছা শক্তি দিয়ে দিছে, এটা কত ঘরের শক্তি সেটা আগে দেখতে হবে। আচ্ছা, একটা দেখো ফর্মুলা আছে আমাদের, n = 13.6 ডিভাইডেড বাই 1.51 রুট আন্ডার। এটা মাথায় রাখবে, এটা ক্যালকুলেশন করে n এর মানটা আগে তোমরা বের করে নেবে। কার মান বের করে নেবে? n এর মান। n এর মান যেই বেরিয়ে যাবে, দেখো কৌণিক ভরবেগ L = কত হয়? nh/2π। n এর মান এখানে বের করবে, এখানে বের করে কোথায় পুট করবে? এখানে পুট করবে। পুট করলেই অ্যান্সার কি হবে? বেরিয়ে যাবে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, সংকেত। সংকেত কি, এটি কয় প্রকার? আচ্ছা, সংকেত হচ্ছে কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইসের এমন একটি বার্তা যেটা বিভবও হতে পারে এবং প্রবাহ মাত্রাতেও হতে পারে, সেটা একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে পরিবর্তন করা যায়, সেইটাকে আমরা কি বলবো? সংকেত। এই সংকেতকে দুই ভাগে ভাগ করা হয়। ক ভাগে বললাম? দুই ভাগে। একটা হচ্ছে অ্যানালগ সংকেত এবং আর একটা কি? ডিজিটাল সংকেত। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কোশ্চেন বলছে প্রমাণ করো পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুর জন্য পি আর কমা থিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান এত দেওয়া আছে P/r3। এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখে নাও, এখানে আমি একটা পয়েন্ট পি পয়েন্ট, এই পি পয়েন্টের স্থানাঙ্ক দেখো দিয়ে দিচ্ছি, অর্থাৎ কি এই পয়েন্টটার থেকে এই পয়েন্টের দূরত্ব কত? আর এবং এই যে কোণটা আছে এই কোণটা কত? এটা। এখন দেখো না, এই যে তড়িৎ দ্বিমেরু আছে, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এই পি, এর যে পিটা আছে, এই পির দেখো দুটো পার্ট পাবে। একটা পার্ট পাবে পি cos থিটা এই পাশে, আর একটা পি পাবে কত? P sin থিটা। তাহলে দেখো না, এই পি পয়েন্টে এখন এই পি পয়েন্টে E1 আর E2 এর আমি কি পাবো? ইলেকট্রিক ফিল্ড পাবো। একটা যাবে এই অক্ষের উপরই থাকছে, আর একটা দেখো অক্ষের সাপেক্ষে লম্ব। এই দুটোর লব্ধি এখন কে? E। আমাকে ওই ইটা কিন্তু বের করতে হবে। দেখো E1 এর অ্যান্সার কত হবে বা মান কত হবে সেটা আগে E1। আচ্ছা, E1 দেখো না কার উপরে আছে? E1 আছে দেখো অক্ষের উপরে। এটা যদি আমরা একটা অক্ষ ধরে নিই, অক্ষের উপরেই কিন্তু E1 পয়েন্টটার থেকে বেরোচ্ছে। পি পয়েন্টটা দেখো এখন অক্ষের উপরই আসছে, ডাইরেকশনটা কি হচ্ছে দেখো, অক্ষের উপরই থাকছে। আর অক্ষের উপরই থাকলে সূত্রটা কি হয়? 2p cos theta by 4 pi epsilon naught into
আচ্ছা, তড়িৎ দ্বিমেরুর জন্য কি হয় একটু মনে করবে, আর কিউ আছে, আছে তো ইলেকট্রিক ফিল্ডের জন্য। আচ্ছা, নেক্সট এটা E1 গেল, ডাইরেকশন কোন দিকে দেখো, E2। E2 বলতে এখন দেখো, এটা যদি একটা অক্ষ ধরে নিই, E2 আছে অক্ষের সাপেক্ষে লম্ব, আর লম্ব হলে সূত্র কি ছিল আমাদের, P sin থিটা বাই 4 পাই নট। এটা ডাইরেকশন দেখো কোন দিকে যাচ্ছে, P2 কোন বরাবর যাচ্ছে, P2। এখন এই দুটোর মধ্যবর্তী কোণ কত দিয়েছে দেখো, 90 ডিগ্রি। এই কোণটা দেখো আছে কত, অতএব E সমান কত হবে দেখো, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 1 cos cos 90 এর মান কত, 0 হয়, তাহলে 0 এখানে পুট করবে, তাহলে দেখো টোটাল এই পার্টটা কত হয়ে যাবে, 0। তাহলে E সমান কত থাকবে দেখো, E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার রুট আন্ডার। এখন আমরা কি করব বলো তো, জাস্ট E1 আর E2 এর মান পুট করে দেব। আচ্ছা, মান পুট করার আগে একটু যদি ভালো করে দেখো, এই P/4πε0 r কিউব, P/4πε0 r কিউব দুটো দিয়েই তো আছে, তাহলে ওটা না আমি আগে কমন নিয়ে টোটালটা রুটের বাইরে বের করে দিলাম। দেখো রুটের বাইরে বের করে দিলেও এই পার্টটাই কিন্তু পড়ে থাকবে। অনেকটা দেখো ম্যাচ করে গেছে প্রমাণের সাথে। তাহলে আমার ভেতরে কি পড়ে থাকছে দেখো, ভেতরে পড়ে থাকবে 2 cos থিটা তার হোল স্কয়ার, 2 cos থিটা তার হোল স্কয়ার প্লাস sin থিটা তার, তাহলে এটা কত আসছে দেখো, P/4πε0 r কিউব ইনটু, এটা দেখো হয়ে যাবে না 4 cos স্কয়ার থিটা, আর এটা দেখো লেখা যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, করা যাবে তো। তাহলে এটা কত আসছে দেখো, 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কত হয়, 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখানে করে দাও 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে দেখো 4 cos স্কয়ার থেকে একটা cos স্কয়ার যদি আমি বিয়োগ করে দিই কত পাবো, 3 cos স্কয়ার থিটা। তাহলে এটার অ্যান্সার কত হবে দেখো, P ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউব ইনটু রুট আন্ডার 3 cos স্কয়ার থিটা আসবে। দেখো না প্রমাণ হলো, প্রমাণ হয়ে গেল। এর পরের কোশ্চেন কি বলছে দেখো, আপেক্ষিক তড়িৎভেদ্যতা। কোশ্চেনটা একটু যদি ভালো করে পড়ো, আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এর দেখো একটা আর একটা নাম আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ কে। কে সমান কি ছিল একটু মনে করো তো, এপসাইলন বাই এপসাইলন নট, অথবা কে সমান কি ছিল একটু মনে করো, এফ নট বাই এফ, আছে। দুটো দিয়েই কিন্তু সংজ্ঞাটা বলা যায়, আমি প্রথমে ফার্স্টেরটা দিয়ে বলছি। দেখো এখানে এপসাইলনটা কি ছিল, এটা ছিল কি নির্দিষ্ট মাধ্যমের তড়িৎভেদ্যতা, এবং এফ নটটা কি ছিল বলতো, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে কি হলো দেখো, নির্দিষ্ট মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার কি এটা কি হচ্ছে, অনুপাত হচ্ছে না। এই শূন্য মাধ্যম, নির্দিষ্ট মাধ্যম এবং শূন্য মাধ্যমের যে তড়িৎভেদ্যতা হয়, এই তড়িৎভেদ্যতার অনুপাতকে আমরা কি বলবো, আপেক্ষিক তড়িৎভেদ্যতা। বুঝা গেছে। এখন স্যার সেকেন্ড যেটা বলছেন, এটা আমরা কিভাবে তাহলে বলবো, তাও উপায় আছে। দেখো বল কাজ করছে, বল কার উপর কাজ করে, অবশ্যই দুটো বিন্দু আধানের উপর কাজ করে। এই নট সাইন দেওয়া মানে সেটা এয়ার মিডিয়াম বোঝায়, কি বললাম, সেটা এয়ার মিডিয়াম বোঝায়, মন দিয়ে শোনো এটাও। তাহলে কি হচ্ছে দেখো, দুটি নির্দিষ্ট বিন্দু আধানের ক্ষেত্রে, এবং বিন্দু আধান দুটো নির্দিষ্ট দূরত্বই কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট দূরত্বে থাকা বা ব্যবধানে থাকা দুটি স্থির বিন্দু আধানের ক্ষেত্রে ক্রিয়াশীল বল কোন মাধ্যমে, বায়ু মাধ্যমে, এবং একই দূরত্বে একই আধানের মধ্যে ক্রিয়াশীল বল হবে অপর কোনো একটা মাধ্যম। এই দুটো বলের যে রেশিও পাওয়া যাবে, সেই রেশিও বা অনুপাতটাকেও আমরা কি বলতে পারবো বলতো, আপেক্ষিক তড়িৎভেদ্যতা। আশা করি বোঝা গেছে।
চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, সমান্তরাল পাত ধারকে একটাতে ক্যাপিটাল কিউ একটাতে নেগেটিভ ধরে নাও পাতটা, এবং পাতদ্বয়ের মধ্যে এপসাইলন আর পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি স্ল্যাব ঢোকানো স্ল্যাব, এই স্ল্যাবটা হচ্ছে, এখন এইখানে যদি প্লাস থাকে এটা মাইনাস কিউ হবে, এটা হবে। ধরে নিলাম আমি লব্ধি তড়িৎ ক্ষেত্র বা বললো, তাহলে দেখো ই সমান কত আসবে, এখানে লব্ধি তড়িৎ ক্ষেত্র বললো, ঠিক আছে। তাহলে দেখো ই সমান কত আসবে, আগে কত ছিল আমাদের, আগে ছিল ধরে নাও ই নট, কত ছিল আমাদের, তাহলে ই নট সমান, সরি ই নট মাইনাস, এখন দেখো না এটা ঢুকে দেওয়ার ফলে দেখো অপোজিট ডাইরেকশন হয়ে গেছে, তার জন্য কি হলো মাইনাস হলো, মাইনাস অফ ই অফ ইনডিউস, এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা ইনডিউস হচ্ছে সেটা, এটা মানে দেখো না। আচ্ছা আরো একটা জিনিস করা যাবে, যেহেতু পাতের ক্ষেত্রফল যদি আমি এ ধরে নিই, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল এ হয়ে যাবে, এটা যদি প্লাস সিগমা ক্যারি হয় এখানে দেখো মাইনাস সিগমা আসবে, এটা দেখো প্লাস সিগমা হবে, মানে মাইনাস সিগমা, তাহলে দেখো না যে সূত্রটা আমরা পাবো, দেখো না সিগমা বাই 1 ইকুয়াল টু, এটা দেখো আসবে সিগমা বাই এয়ার মিডিয়াম 1, এটা ড্যাশ ধরে নিলাম একটু তাহলে গন্ডগোল হয়ে যাবে, মাইনাস এটা হয়ে যাবে দেখো সিগমা বাই এপসাইলন আর, কারণ কি, কারণ ওখানে আর এয়ার মিডিয়াম নেই এইটুকু অংশটার মধ্যে, তাহলে দেখো না এটা সমান লেখা যাবে, আমি ধরে নিলাম পোলারাইজেশন চার্জ হচ্ছে কিউ ড্যাশ, ওখানে ধরে নাও কিউ ড্যাশ চার্জ ইনডিউস হয়েছে, তাহলে কিউ ড্যাশ বাই এ ইকুয়াল টু, এটা লেখা যাবে কিউ বাই এ মাইনাস অফ কিউ বাই এ এপসাইলন নট, সরি এপসাইলন নট, কিউটা কমন নিয়ে নাও, এটা দেখো কেটে গেল, তাহলে কিউ ড্যাশ সমান কত আসছে দেখো কিউ ইন্টু 1 মাইনাস 1 বাই এপসাইলন, বোঝা গেছে। নেক্সট কি বলছে দেখো, বলছে স্থির তড়িৎ সংক্রান্ত গাউসীয় উপপাদ্যটি বিবৃত করতে হবে, এটা সবাই জানো তোমরা, গাউসীয় উপপাদ্যটা কি ছিল একটু মনে করো তো, ডবল ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল টু ইউ বাই এপসাইলন নট, বা সিম্পল এপসাইলন, যদি এপসাইলন লেখো কি হবে নির্দিষ্ট মাধ্যম বোঝাবে, আর এপসাইলন নট দিলে এয়ার মিডিয়াম বোঝাবে। আচ্ছা গাউসীয় উপপাদ্য কি বলছিল দেখো, কোনো বদ্ধ তলে যদি একটা আধান থাকে, সেই আধান থাকে টোটাল যে ফ্লাক্সটা নির্গত হবে, এটা হচ্ছে টোটাল ফ্লাক্স, এই টোটাল ফ্লাক্সের মান কি হবে, অবস্থিত আধানের কোথায় অবস্থান করছে, অবশ্যই বদ্ধ তলের ভেতরে, বদ্ধ তলে অবস্থিত মোট আধানের 1/ε0 গুণ, মানে এটা কোন মাধ্যমে আমি ইন্ডিকেট করে বলে দিলাম, বায়ু মাধ্যমে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, এখান থেকে একটা প্রবলেম দিয়েছে, প্রবলেমটা কি আছে দেখো একটু ভালো করে যদি পড়ো, এটা অসীম দীর্ঘ তারের জন্য তোমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, ধরে নাও এটা একটা অসীম দীর্ঘ বিদ্যুৎ একক দৈর্ঘ্যের যে আধান সেটা কত ল্যামডা, ওকে। আমি এখানে কি করলাম, আমার ক্যালকুলেশনের সুবিধার ক্ষেত্রে এখানে একটা ছোট্ট চোঙ কল্পনা করে নিলাম, যে চোঙের লেন্থ কত, লেন্থ ধরলাম এল, ধরলাম, বোঝা গেছে। আচ্ছা দেখো না এই যে তারটা, যে তারটার থেকে এটা যদি তার হয়, আমার দেখো সারফেস থাকছে এটা, তাহলে এখানে যদি ভেতরে আমার আধান থাকে, তাহলে দেখো না বলরেখাগুলো কোনটা দিয়ে বেরোবে, এই সাইড দিয়ে বেরোবে না, এইখানে এরকম জিগ 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 করে বেরোতে থাকবে, তাহলে দেখো এরকম জিগ 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 এই পাশ থেকে বেরোবে, কিন্তু এই পাশ থেকে কি বেরোবে, এই পাশটা দেখো ব্লক, এটা দিয়ে বেরোচ্ছে, এটা দিয়ে কোনো বেরোচ্ছে না, ওকে। দেখো তাহলে দেখো না আমার এইখানে, আচ্ছা আর একটা জিনিস, আমার যে এখানে সারফেসটা আছে, এই সারফেসটার ডাইরেকশনও বাইরের দিকে, এর ডাইরেকশনও বাইরের দিকে, অর্থাৎ থিটার ডাইরেকশন আলটিমেট কোন দিকে হলে 0 ডিগ্রি, ওকে। তাহলে দেখো এটা কত হয়ে যাবে, ই ডিএস কস অফ 0 এটা সমান কত লেখা যাবে, কিউ বাই এপসাইলন নট, আমি ল্যামডা ধরেছি, ল্যামডা সমান কত হবে, কিউ বাই, ওকে। আচ্ছা এখন দেখো তো এখানে যে এই পাশের যে ক্ষেত্রফলটা এটা কত হবে, 2 পাই আর 2,
এটা ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে, দেখবে ই ইন্টু 2 পাই আর এল ইকুয়াল টু ল্যামডা ইন্টু এল। এই যে কিউ এখান থেকে বের করে নেবে, কিউ সমান কত আসবে, ল্যামডা ইন্টু এল ডিভাইডেড বাই নট। এল কেটে দাও, তাহলে ই সমান কত পাবে দেখো, ল্যামডা বাই 2 পাই আর নট। উপর নিচ 2 গুণ করে দাও, তাহলে ই সমান কত পাবে দেখো, 2 ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর। বোঝা গেছে? চলো নেক্সট। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে এ বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আছে। ত্রিভুজের আহ, খুব সোজা কোশ্চেন দিয়েছে, একটু মনোযোগ সহকারে এটা পড়ে নাও। কোশ্চেনটা পড়ে নিচ্ছি। একটা ত্রিভুজ আছে, এটা ধরে নাও তার সমবাহু ত্রিভুজ, হ্যাঁ? এখন আমাকে এইটুকু অংশটা কিন্তু বের করতে হবে, এইটুকু অংশটা বা এইটুকু অংশটা বা এইটুকু অংশটা বের করার জন্য একটু কাঠখড় আমাদেরকে পোড়াতে হবে। এখানেই নিজেই ক্যালকুলেশন করছি, একটু মনোযোগ সহকারে দেখতে, ওকে? আচ্ছা, আগে এই হাইটটা আমাকে বের করতে হবে। দেখো না এইখান থেকে এটা কত, সমবাহু ত্রিভুজের বাই 2, এইখান থেকে এটা স্কয়ার, এটা কত হয়ে গেল স্কয়ার বাই 4। তাহলে দেখো লম্বটা কত হবে, একটু মনোযোগ সহকারে বলো তো, লম্বটা কত হবে, √3a/2। কত আসবে, √3a/2। কিন্তু আমার চাই কতটুকু অংশ, এইখান থেকে এইটুকু অংশ। আচ্ছা, এটা দেখো কত অনুপাতে বিভক্ত থাকে বলো তো, 2:1 অনুপাতে। তাহলে দেখো না শুধু এই অংশটা কত হবে, 1/3, অর্থাৎ a/2√3। আমার হয়ে গেল এটা। এটা কার মান, এটা হয়ে গেল আর এর মান। আমাকে এটা মনে রাখতে হবে। আচ্ছা, সূত্র কি ছিল দেখো না, বায়ো সাপার লস যে সূত্র, বি সমান কি ছিল মনে করতো, ইউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর ইন্টু সাইন অফ θ1 প্লাস অফ θ2। পড়ছে কিছু? এভাবে কিন্তু মনে রাখতে হবে সূত্রগুলো, না হলে কিন্তু করতে পারবে না। তাহলে দেখো না, বি সমান ইউ নট ইন্টু আই ডিভাইডেড বাই 4 পাই। আর এর মান দেখো বের করে নিচ্ছি না, এ বাই কত, 2√3। তাহলে এ ইন্টু 2√3 ইন্টু, আচ্ছা এই কোণগুলো কত করে হবে বলো তো, 60 ডিগ্রি করে হবে। কত ডিগ্রি বললাম, 60 ডিগ্রি। তাহলে সাইন 60 প্লাস সাইন 60। তাহলে বি সমান আসছে দেখো 2 μ0 I ইন্টু √3/4 পাই a ইন্টু সাইন 60 মানে হচ্ছে √3/2, তাহলে 2 ইন্টু √3 হয়ে যাবে এটা বাই 2। দেখো 2 2 কেটে গেল, 3 দুগুণ এইটা এটা মিলে 3 হয়ে গেল। তাহলে বি সমান কত হয়ে গেল দেখো, 6μI/4 পাই a। একটার জন্য এটা হলো, আমাকে বের করতে হবে কটার জন্য, 3টে বাহু আছে, 3টের জন্য। তাহলে বি সমান কত পাবো দেখো, 18 নট আই বাই 4। বোঝা গেছে? চলো তাহলে নেক্সট করা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন আমাদের ছাড়া হয়ে যাচ্ছিল এখনই। বলছে দেখাও যে আই প্রবাহ মাত্রা বিশিষ্ট এল দৈর্ঘ্যের পরিবাহী বি চৌম্বক ক্ষেত্রে সুষম চৌম্বক ক্ষেত্রে রয়েছে আর কি। আমাকে চৌম্বক বল এত প্রমাণ করতে হবে। আচ্ছা, কোনো প্রবলেমই নেই, ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখো। ধরে নাও এটা একটা একটা পরিবাহী, এর এইখানে একটা ক্ষুদ্র অংশ আছে এল এল। এখানে আধান কত পাবে, ক্ষুদ্র পাবে। ক্ষুদ্র সময়ের জন্য যদি আধান ট্রান্সফার হয়, এই জন্য কারেন্ট আসবে আমার এটা। তো ওইটুকু অংশের জন্য আমাকে আগে বল বের করবো। ক্ষুদ্র অংশের জন্য বল কত হবে, ক্ষুদ্রই হবে।
তাহলে ডিএফ ইকুয়াল টু কত আসবে দেখো না, ডিকিউ জি অফ বোথ সাইডে ইন্টিগ্রেশন করো, তাহলে এটা কত পাবে, এফ পাবে। এই ভিটাকে দেখো না লিখতে পারি আমি ডেল এল বাই ডেল টি, লিখে দাও ওটাই, ইন্টিগ্রেশন অফ ডিকিউ বাই ডিটি ইন্টু ডেল এল। এই যে এইখানের ডি এর জায়গায় ডেল এল বাই ডেল টি হতো, ডেল টিটাকে এ পাশে লিখে দিলাম ইন্টু বি অফ থিটা। এফ সমান কত আসবে দেখো, এটা মানে কত আই, তাহলে আই বি সাইন থিটা ইন্টু ডেল এল ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন করলে কি পাবে, এফ সমান আই বি এল সাইন অফ থিটা। দেখো কিন্তু আমাকে প্রমাণে একটু আলাদা দিয়েছে, অর্থাৎ কি এটারই ভেক্টর ফর্মকে দিয়েছে, এ বি সাইন থিটা থাকলে কি হয়, এ ক্রস বি হয়, তো তাহলে করে দাও এফ ভেক্টর ইকুয়াল টু তখন হয়ে যাবে আই ইন্টু এল ভেক্টর ক্রস, বোঝা গেছে, সুন্দর। ওকে, এরপর বলছে গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা বলতে কি বোঝো। মাথায় রাখবে কোনো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে একক পরিমাণ যদি প্রবাহ মাত্রা পাঠানো হয়, কত বললাম, একক পরিমাণ প্রবাহ মাত্রা, একক পরিমাণ প্রবাহ মাত্রা পাঠালে গ্যালভানোমিটারের কাঁটাটি যে বিক্ষেপণটা দেবে সেই বিক্ষেপণটাকে কি বলবো আমরা, Yes, কি বলবো, গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা। নেক্সট কোশ্চেন দেখো, একটা ম্যাথ আছে, ম্যাথ আছে। আচ্ছা এখানে দেখো কোশ্চেনটা দেখো প্রতিসারক কোণ দিয়ে দিচ্ছে, অর্থাৎ এ দিয়ে দিচ্ছে, এ কত দিচ্ছে 75 ডিগ্রি। প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ কত দেওয়া আছে দেখো √2। ওকে, আচ্ছা বলছে দ্বিতীয় তল থেকে আলো নির্গত হবে না, অর্থাৎ আলো না নির্গত হওয়ার সূত্রটা আগে জানতে হবে আমাদেরকে। আলো যদি নির্গত না হয় তো আপতন কোণের একটা সূত্র আছে, আই সমান হয় সাইন ইনভার্স ভেতরে যায় সাইন এ ইন্টু মিউ স্কয়ার -1 মাইনাস কস অফ, এই সূত্রটাই বসিয়ে দেবে, বসিয়ে করে কি করবে, কমেন্ট করবে, ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে মিলিয়েও নেবে। নেক্সট কোশ্চেন কি বলছে, গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন, কি দর্পণ বলছে দেখো, একটা কারণেই করে, এক তো আমাকে সমশীর্ষ ইমেজ দেয় যাতে আমার বুঝতে সুবিধা হয়, আর 2 নাম্বার হচ্ছে অসৎ টাইপের যে ইমেজটা হয় না সেটা এখানে পাওয়া যায়, এর ফলে যে দেখে তার দেখতে সুবিধা হয়ে যায়। আয়তাকার কাচের ব্লককে বিভিন্ন বর্ণের 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 লেখা কয়েক হরফে রাখা আছে, যে বর্ণের হরফটি সবচেয়ে বেশি উঠে আসে বলে মনে হয় সেটি কি। আচ্ছা এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা আমাকে এইচডব্লিউতে অ্যান্সার দেবে, সেটা কি হবে। ওকে, নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন কি বলছে, মরীচিকায় উৎপন্ন প্রতিবিম্ব কি ধরনের, এটা কি হবে, অবশিষ্ট টাইপের হয় মরীচিকায়, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, কোনো কোন শর্তে অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করে। মাথায় রাখবে যে মাধ্যমে লেন্সটি রাখা হবে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি লেন্সের প্রতিসরাঙ্ক থেকে কম, অর্থাৎ লেন্সেরটা যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কি বলেছে দেখো, বলেছে স্থায়ী ব্যতিচারের শর্তগুলি লেখো। আচ্ছা এখানে দেখো স্থায়ী ব্যতিচারের কিছু শর্তগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু তোমরা ভালো করে কিন্তু পড়ে নেবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 2025-এর, মাথায় রাখবে। এটা কি বললাম 2025-এর এইচএসের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম যে শর্তটা, সেই শর্তটা কি বলছে দেখো, যে আলোক উৎস দুটো থাকবে সেই দুটোকে কি হতে হবে দেখো, একবর্ণীয় হতে হবে, অর্থাৎ একই বর্ণের হতে হবে। সেকেন্ড কি বলছে দেখো, উৎস থেকে নির্গত আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে সুসঙ্গত আলোক উৎস, এটা মাথায় রাখবে। আচ্ছা এরপর কি বলেছে দেখো,
তরঙ্গদ্বয়ের বিস্তার সমান হতে হবে বা প্রায় সমান হতে হবে, না হলে কিন্তু হবে না। যেটা বলছিলাম উৎসদ্বয় অবশ্যই কি হতে হবে, সুসংহত হতে হবে, সুসংগত না হলে কিন্তু স্থায়ী ব্যতিচার গঠিত হবে না। আচ্ছা নেক্সট দেখো কি বলছে, তরঙ্গ দুটি সমবর্তন অবস্থায় থাকতে হবে, যদি এই অবস্থায় না থাকে সেক্ষেত্রেও কিন্তু হবে না। ওকে, এগুলা একটু ভালো করে তোমরা পড়ে নেবে। আচ্ছা নেক্সট দেখো একটা কোশ্চেন বলেছে, নেক্সট কোশ্চেনটা কি আছে দেখে নাও। নেক্সট কোশ্চেনটা কি আছে, নেক্সট কোশ্চেনটা বলছে ধ্বংসাত্মক ব্যতিচার এবং গঠনমূলক ব্যতিচারের শর্ত প্রতিষ্ঠা করতে হবে তোমাকে। খুবই সোজা কোশ্চেন, একটু মন দিয়ে দেখবে শুধু। দেখো আমরা জানি থিটা সমান দশা পার্থক্য সমান কি জানি, দেখো তো 2π/λ ইন্টু এক্স। দেখো তাহলে এখান থেকে এক্স সমান কি লেখা যাবে, দেখো না এক্স সমান লেখা যাবে λ/2π ইন্টু থিটা, লেখা যাবে এটা। আচ্ছা গঠনমূলকের ক্ষেত্রে কি হয়, গঠনমূলক কি বললাম, গঠনমূলক, গঠনমূলকের ক্ষেত্রে কত হবে মাথায় রাখবে, গঠনমূলক মানে আমাকে কি বোঝায়, উজ্জ্বল বোঝায়। গঠনমূলক মানে কি বোঝায়, উজ্জ্বল বোঝায়। তাহলে দেখো উজ্জ্বল যদি হয়, আচ্ছা আগে আমাকে এই পথ পার্থক্যটা দেখে নাও, এইখান থেকে এই পথ, এইখান থেকে এই পথ, সরি চেঞ্জ হয়ে গেল, কি বললাম, এইখান থেকে এই পথ, এইখান থেকে এই পথ। তাহলে দেখো না S2P-টা বড় আছে, তাহলে পথ পার্থক্য কত হবে, দেখো S2P মাইনাস অফ S1P ইকুয়াল টু λ/2π ইন্টু, আচ্ছা মন দিয়ে শুনবে, এখানে দেখো গঠনমূলক ব্যতিচার মানে উজ্জ্বল পোর্শনটাকে বোঝায়। উজ্জ্বল পোর্শন মানে সেখানে বিস্তার কি হবে, সব থেকে বেশি হবে। বিস্তার যেখানে সব থেকে বেশি হয় সেখানে থিটার মান কত হবে জানতে হবে। বিস্তার মানে পজিটিভ, মাথায় রাখবে পজিটিভ কত 1, পজিটিভ 1 কতর মানে আমরা পাবো 2n π, এই মানে পাবো আমরা। ওকে, আচ্ছা দেখো না এই পাই কেটে দাও, কেটে দিলে তাহলে দেখো না S2P মাইনাস অফ S1P সমান কত আসবে, এটা দেখো আসবে 2n ইন্টু λ/2, দেখো এটা আসবে। আচ্ছা এখানে 2n আছে মানে দেখো না এই 2n থাকার জন্য λ/2টা সবসময় কি পাবে, যুগ্ম, λ/2টা সবসময় কি পাবে, যুগ্মতে পাবে, যুগ্মতে পাবে। অর্থাৎ কি যতগুলো λ/2 এর যুগ্ম গুণিতক পাওয়া যাবে সব জায়গায় কি গঠিত হবে, গঠনমূলক ব্যতিচার গঠিত হবে। এই যে প্রথম মনে বলেছিল না গঠনমূলক, এই গঠনমূলক ব্যতিচার গঠিত হবে। চলো এরপর আমরা কি করব, ধ্বংসাত্মক ব্যতিচার গঠনের শর্ত করব। শুধু এটা চেঞ্জ করলাম, আগে এখানে কি লিখবো, ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। ওকে, এটা শর্তটা করব এখন আমরা। সেম জিনিস আমরা কাজে লাগাবো, কি বলতো এই পোর্শনটাকে। আবার এটা সমান দেখো কি লেখা যায়, λ/2π ইন্টু থিটাটা কত হবে, ধ্বংসাত্মক বলতে অন্ধকার পটি বোঝায়, অন্ধকার পটি বলতে যেখানে বিস্তার আমার কি হবে, কম হবে, উজ্জ্বলতা কম হবে সেই পোর্শনটা, তার জন্য আসে আমার 2n + 1 ইন্টু পাই। ক্লিয়ার এইটুকু? আচ্ছা দেখো এই পাই যদি কেটে দাও নিচের লাইনটাও কি হবে, দেখো নিচের লাইনটাও কি হয়ে যাবে বলো তো, চেঞ্জ হয়ে যাবে। এটা কত হয়ে যাবে দেখো না 2n + 1 ইন্টু λ/2। তাহলে দেখো না n এর মান তুমি যতই বসাও λ/2টা কি পাবে, সব সময় অযুগ্ম পাবে। তাহলে এটা অযুগ্ম, অর্থাৎ λ/2টা যে সমস্ত পয়েন্টে তুমি অযুগ্ম পাবে সেই সমস্ত পয়েন্টে কি গঠিত হবে, ধ্বংসাত্মক ব্যতিচার গঠিত হবে। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এরপর কি বলছে দেখো, একটা কোশ্চেন বলেছে, আচ্ছা একটা ম্যাথ দিয়েছে দেখো, বলছে একটি অভিসারী আলোকরশ্মিগুচ্ছ জলে প্রতিষ্ঠিত হয়, জল না থাকলে রশ্মিগুচ্ছ জলতলে অবস্থান থেকে কত সেন্টিমিটার দূরে থাকবে, বলছে -20 সেন্টিমিটার। কত সেন্টিমিটার, -20 সেন্টিমিটার। আচ্ছা তাহলে একটু লিখে নাও, ইউটা কত বলেছে দেখো না, তোমাদেরকে ইউ কত বলেছে, ইউ বলেছে -20 সেমি। আচ্ছা জলতল অবতল যদি হয় আর এর মান কত দিয়েছে দেখো 40,
আর কত দিয়েছে 40 সেন্টিমিটার। আর কিছু কি দেওয়া আছে ভালো করে দেখো। আচ্ছা অবতল যেহেতু বলেছে তার জন্য আমি এটা নেগেটিভ করে দিলাম। আচ্ছা আর একটা দিয়েছে দেখো, প্রথমে বায়ু ছিল, আমি মিউ ওয়ান কত হয় 1 হয়, মিউ টু কত হয় বলো তো, মিউ টু জলের ক্ষেত্রে দেখো দিয়ে দিছিল, জলের ক্ষেত্রে কত দেয়া ছিল, এই যে 4/3, 4/3। এখানে দেখো আমাকে বের করতে হবে ভিটা কি করতে হবে, বের করতে হবে কত হবে। এর জন্য একটা সূত্র আছে, কি সূত্রটা তোমরা জানো কি, দেখো সূত্রটা হচ্ছে মিউ বাই ভি মাইনাস মিউ বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস মিউ বাই আর। এখানে 1 2 এর ব্যাপার থাকে। আচ্ছা দেখো আমার প্রথমে কোন মিডিয়ামটা ছিল, প্রথমে আমার ছিল দেখো, প্রথমে বলছে জল বায়ু না থাকলে, বায়ুর পরিবর্তে যদি জল থাকতো সেই ক্ষেত্রে একটা, বায়ু যদি থাকে সেই ক্ষেত্রে একটা। মাথায় রাখবে আমার দ্বিতীয় মাধ্যম থেকে প্রথম মাধ্যম, দ্বিতীয় মাধ্যম থেকে প্রথম মাধ্যম, এখানে 2 হবে তার জন্য এখানে 1 হবে, এটাই 2 হবে, এটাই 1 হবে। তাহলে দেখো মিউ টু মিউ1 এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, ইউর মান দেওয়া আছে, এখানে বসিয়ে করে তোমরা কি করবে, জাস্ট ভিটা ক্যালকুলেট করবে। ভি ক্যালকুলেট করার পর কি পাবে তোমরা, অ্যান্সার পাবে। সেই অ্যান্সারটা তোমাদের কর্তব্য কি, সেই অ্যান্সারটা তোমাদেরকে কমেন্ট বক্সে বলতে হবে অ্যান্সারটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ওকে, দেখো এইভাবে ক্লাসগুলো করে যাও, অবশ্যই আমরা আমাদের সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি আমরা এইভাবে সাপোর্ট পাই অবশ্যই আরো তাড়াতাড়ি সমস্ত ভিডিও সলিউশন তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে পোলারয়েড কি। পোলারয়েড হচ্ছে একটা ফিল্ম যার সাহায্যে কি হয়, সমাবর্তিত আলো তৈরি করা হয় বা উৎপন্ন করা হয় বলতে পারো। এটি কোথায় ব্যবহার করে, দেখো তোমরা রোদে বেরোলে কি ইউজ করো, দেখো যে গোল গোল গান্ধীজির মতো চশমা আছে, কিছু কিছু আরও দেখবে ভ্যারাইটি এখন চশমা পাওয়া যায় না, চশমার মধ্যে কিন্তু এই পোলারয়েড ইউজ করা হয়। কেন করা হয় বলো তো, যাতে বাইরের যে তীব্রতা থাকে না সেই তীব্রতাটা কমে যায়, আমাদের চোখে যাতে রোদটা বেশি না লাগে। আমারটা কিন্তু আলাদা, আমি যেহেতু কাছেরটা দেখতে পারি না তার জন্য আমি এই রকমের চশমা পরি, আর যেটা রোদে ব্যবহৃত হয় সেটা কিন্তু আলাদা। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে পোলারয়েড তো বলা হয়ে গেল। নেক্সট নেক্সট দেখো এখানেও একটা অঙ্ক দিয়েছে, বলছে একটি উৎস আছে, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, দেখো ল্যামডা কত দেওয়া আছে, দেখো না ল্যামডা দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম। একে যদি তুমি মিটারে কনভার্ট করো কত পাবে বলো তো, 6000 ইন্টু 10⁻⁻10 মিটার। ওকে, আচ্ছা শক্তি আর ভরবেগ বলেছে, আগে ওটা বের করে নাও। শক্তির সূত্র কি বলো তো, ই সমান কি হবে বলো তো, hc বাই ল্যামডা। দেখো এইজের মানও জানো, এইজের মান কত হয়, এইজের মান 6.625 ইন্টু 10⁻34 জুল ইন্টু সেকেন্ড। সি এর ভ্যালু কত হয় 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো ল্যামডার মান, এইচ মান, সি এর মান পুট করে দাও, তাহলে কত আসবে দেখো 6.625 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই, এটার একটা অ্যান্সার পাবে তোমরা, এটা মাথায় রাখবে। এই যে অ্যান্সারটা আসবে সেটা কোন এককে আসবে, জুল এককে আসবে। কোন এককে আসবে, জুল এককে। একে কি করবে তোমরা, একে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করলে কি এককে পাবে, ইলেকট্রন ভোল্ট এককে পাবে। এখানে কত অ্যান্সারটা আসে, এই অ্যান্সারটা কিন্তু অবশ্যই কি করবে, কমেন্টে জানাবে। দেখো আমাদের শক্তি বেরিয়ে গেল, এরপর কি চেয়েছিল, ভরবেগ চেয়েছিল না। আচ্ছা ডি ব্রগলি প্রকল্পতে যদি একটু প্রবেশ করো, ডি ব্রগলি প্রকল্পতে ভরবেগের দেখো একটা সূত্র ছিল, ভরবেগের সূত্র কি ছিল মনে করো তো, একটু মনে করো বাচ্চারা, কি হয়, পি সমান কি ছিল মনে করো, এইচ বাই ল্যামডা, বা ল্যামডা ইকুয়াল টু কি ছিল, এইচ বাই পি। দেখো এইচের মান জানো, এই যে ল্যামডার মান জানো, এই যে দুটোর এখানে পুট করবে, পুট করলে কি পাবে, পি পাবে। অবশ্যই এই পিটাকে কি করবে, কমেন্ট করবে, কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে কত আসছে অ্যান্সার। পরিষ্কার, ওকে, ভেরি গুড। নেক্সট দেখো কি বলছে, নেক্সট কি বলছে দেখো, বলছে প্রতি সেকেন্ডে নির্গত ফোটনের সংখ্যা তোমাকে বের করতে হবে। তাহলে প্রতি সেকেন্ডে আগে ক্ষমতা কত সেটা বের করো। সেই ক্ষমতাকে দেখো এইখানে একটা ক্ষমতা দেওয়া দিয়ে থাকা কথা, এই যে দেখো দেওয়া আছে, এই ক্ষমতা দিয়ে যদি ডিভাইডেড করে দাও তাহলে প্রতি সেকেন্ডে নির্গত ফোটনের সংখ্যাও কিন্তু পেয়ে যাবে। অতএব
প্রতি সেকেন্ডে নির্গত ফোটন কত হবে বলো তো সূত্রটা hc বাই ল্যামডা ইন্টু পি। দেখো hc ল্যামডা তিনটিরই ভ্যালু আছে, পি এর ভ্যালু এখানে দেখো মিলিওয়াটে আছে, তাহলে এই পি এর ভ্যালুটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। আমি মানটা পুট করে দিচ্ছি, তোমরা একটু ক্যালকুলেশন করে কোথায় জানাবে, কমেন্টে জানাবে। ল্যামডা কত দিয়েছে, ল্যামডা আছে 6000, ল্যামডার মান বসাও 6000 ইন্টু 10⁻⁻10 ইন্টু পি আছে 9.5, তাহলে 9.5 ইন্টু 10⁻³ হয়ে গেল। আচ্ছা এইখানটায় ক্যালকুলেশন করে কি করবে কমেন্টে জানাবে। দেখো খুবই সোজা কোশ্চেন, কিন্তু তোমরা জাস্ট একটু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো, আরো দেখো বেটার তোমরা কিন্তু শিখতে পারবে। ওকে আচ্ছা নেক্সট কি বলছে দেখো, নেক্সট দিয়েছে এখানে কি আইনস্টাইনের আলোক তড়িৎ যে স্বীকার্যগুলো আছে সেই স্বীকার্যগুলো। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কণার প্রকৃতি। সেকেন্ড কি বলছে দেখো মুক্ত ইলেকট্রনের মুক্তির জন্য ফোটনের শক্তি, কত শক্তির প্রয়োজন হয়। সেকেন্ড কি বলছে দেখো শক্তির সংরক্ষণ সম্পর্কিত। 4 নাম্বার কি বলছে দেখো তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কিত। 5 নাম্বার কি বলছে আলোর তীব্রতা ও ফোটনের সংখ্যা সম্পর্কিত। এক একটা পয়েন্ট এখন একটু পড়ে নেওয়া যায়। কি বলেছে দেখো আলোকে একটি কণার মতো আচরণ করে, শক্তির ক্ষুদ্র প্যাকেট হিসেবে বিবেচনা করা যেতে পারে। এই বিবেচিত শক্তিটা যে কণাটা থাকে সেই কণাটাকে আমরা কি বলবো, ফোটন কণা বলবো। ঠিক আছে আচ্ছা প্রতিটি ফোটন কণার শক্তি কত হয়, একটা হয় এইচ নিউ, আরো একটা হয় কিন্তু এটা hc বাই ল্যামডা। দেখো একটু আগে আমরা করে এলাম না এটা, হ্যাঁ করে এসছি, বলতে হবে তো। আচ্ছা নেক্সট দেখো কি বলছে ইলেকট্রনের মুক্তির জন্য ফোটনের শক্তি। দেখো ইলেকট্রন কোথায় থাকে, সবাই জানো যে কোনো একটা ধাতুর ভেতরে থাকবে। ধাতুর ভেতরে বলাও ভুল হবে, পরমাণুর যে ইলেকট্রন মহল আছে সেখানে থাকে। সেখান থেকে যখন তুমি ইলেকট্রনকে বাইরে বের করে নিয়ে চলে আসবে তখন তার জন্য কি করতে হবে, শক্তি প্রদান করতে হবে। সেই শক্তিটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। এই যে এই লাইনটা কিন্তু সেই জিনিসটাই বলছে যে কার্য অপেক্ষকের সমান হতে হবে বা তার থেকে বেশি এনার্জি দিতে হবে। এই লাইনটাও পড়ে নেবে, দেখবে বুঝতে পেরে যাবে। শক্তির সংরক্ষণ এটা মাথায় রাখবে, ফোটন দ্বারা দেওয়া অতিরিক্ত শক্তি কাজ করার পর ইলেকট্রনের গতি শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ কোনো একটা ধাতব প্লেটে যদি শক্তি আপতিত হয়, প্রথমে ধাতুর থেকে কি করলো ইলেকট্রনকে প্রথমে বের করলো, তারপর যদি শক্তি বেঁচে যায় সেই শক্তি কি করে, ওই যে ইলেকট্রনটা বেরোলো তার গতি শক্তিকে বাড়িয়ে দেয়। বোঝা গেছে, অর্থাৎ কি শক্তির সংরক্ষণ নীতিটা মেনে চলে এখানে। তারপর কি বলছে দেখো তাৎক্ষণিক প্রক্রিয়া, অর্থাৎ কি যখন কোনো একটা ধাতব পৃষ্ঠে সক্রিয় ধাতব পৃষ্ঠে আলো পড়ে, আলো পড়া এবং ইলেকট্রন বেরোনো এই দুটোর মধ্যে কিন্তু টাইমের কোনো লিটেসি থাকে না, গ্যাপ থাকে না, এটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে আচ্ছা লাস্টেরটা একটু পড়ে নেবে নিজেরা। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে হচ্ছে একটা কোবাল্টের এটা কোবাল্ট হতো, আমার এটা লেখা একটু ভুল আছে, প্রিন্ট মিস্টেক আছে, কার্বন করে দিয়েছে এটা। ঠিক আছে আচ্ছা যাই হোক একটা পরমাণু দেওয়া আছে, এত মিলিকুড়ি তেজস্ক্রিয়তা আছে। তেজস্ক্রিয়তা বলতে ডিকে পার সেকেন্ড, কিন্তু মাথায় রাখবে প্রতি সেকেন্ডে কতটা বিঘটিত হচ্ছে সেইটাকে ইন্ডিকেট করছে। তাহলে দেখো না ডিএন বাই ডিটি সমানই, দেখো ওটা দিয়ে দিছে আমাকে, ডিএন বাই ডিটি এটা সমান কত দেওয়া আছে দেখো 8.0 মিলিকুড়ি। আচ্ছা এটাকে না ডিকে পার সেকেন্ডে কনভার্ট করে নাও। আগে কি করবে তার জন্য দেখো 8.0 ইন্টু 3 আগে মিলি আছে না, মিলিটাকে তাহলে আগে 20-তে ট্রান্সফার করতে হবে, তো -3 ইন্টু 3.7 ইন্টু 10⁻10 হবে। আচ্ছা এটা অ্যান্সারটা কি বলে এককটা কি হবে, ডিকে পার সেকেন্ড। তাহলে দেখো আমি ডিএন বাই ডিটি কিন্তু বের করে নিলাম, কি বের করে নিলাম, ডিএন বাই ডিটি আমি পেয়ে গেলাম। ওকে আচ্ছা এরপর তাহলে আর একটা কি দিয়েছে দেখো অর্ধায়ু দেওয়া আছে। অর্ধায়ু মানে কি, অর্ধেকটা হয় পড়ে আছে, না হলে অর্ধেকটা কি হয়েছে বিঘটিত হয়ে গেছে। তাহলে অর্ধেক যদি পড়ে থাকে ক্যাপিটাল টি সমান কত হবে 5.3। দেখো বছরে আছে না, আমাকে সেকেন্ডে ট্রান্সফার করতে হবে, বছরে দেওয়া আছে সেকেন্ডে ট্রান্সফার করতে হবে।
তাহলে 1 বছর সমান কত দিন? 365 দিন। 1 বছর সমান কত দিন? 365 দিন। আর 365 দিন মানে একটা দিনে কত ঘন্টা থাকে? 24 ঘন্টা। তাহলে 365 দিনে কত ঘন্টা থাকবে? 365 ইন্টু 24 ঘন্টা। 1 ঘন্টায় কত সেকেন্ড থাকে? 3600 সেকেন্ড থাকে। তাহলে এখানে 3600 সেকেন্ড বসিয়ে দাও। আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন থাকছে, 1 ইয়ার সমান কত সেকেন্ড? এটা কমেন্টে একটু জানিও তোমরা। তাহলে দেখো এই ডেটাটা যদি আমরা মুখস্থ রাখি তাহলে কিন্তু এন্ট্রান্সে অনেক জায়গায় কাজে লেগে যাবে। এটা কিসে চলে এলো? দেখো সেকেন্ডে চলে এলো। এটা কিসে পেয়ে গেলাম? সেকেন্ডে পেয়ে গেলাম। আচ্ছা, কোশ্চেনটা এখন কি বলেছে দেখো, এত যদি কোবাল্ট এত তেজস্ক্রিয়তা যদি পেতে হয় কত পরিমাণ কোবাল্টের প্রয়োজন হবে। তাহলে আগে প্রথমে আমরা ল্যামডাটা বের করে নাও। ল্যামডা সমান কি? ল্যামডা সমান হয় 0.693 বাই টি। দেখো না, ক্যাপিটাল টি বের করে নিছো। ক্যাপিটাল টি কি করেছো? বের করে নিছো। এইখান থেকে মানটা যদি এখানে পুট করে দাও কি পেয়ে যাবে বলো তো? ল্যামডা পেয়ে যাবে না? হ্যাঁ, আমরা কি পেয়ে যাব? ল্যামডা পেয়ে যাবো। ল্যামডা পেয়ে গেলাম। এরপর আমাকে বের করতে হবে, কি বের করতে হবে বলো তো? এন বের করতে হবে। চলো ওই পার্টটাও দেখা যাক। এটা মুছে নিলাম। কি বের করতে হবে? আমাকে ল্যামডা বের করতে হবে। সরি, ল্যামডা বেরিয়ে গেল, এন বের করতে হবে। এন সমান কি হয় একটু মনে করো তো। আচ্ছা, এন সমান ডিরেক্ট বলছে না, ডিএন বাই ডিটি সমান, দেখো না এন ল্যামডা ছিল। তাহলে এন সমান কত হবে দেখো তো? ডিএন বাই ডিটি বাই ল্যামডা। দেখো এখান থেকে ডিএন বাই ডিটি বের করে নিছো, ল্যামডা বের করে নিছো। এখানে পুট করলে কি পাবে? এন পাবে। তাহলে দেখো আমাদের এন বেরিয়ে গেল। ক্যালকুলেশনটা একটু নিজেরা কাইন্ডলি করে নেবে বাচ্চারা, কারণ ক্যালকুলেশন করতে গেলে কি ওয়েস্ট হবে? এখানে টাইম ওয়েস্ট হবে, ভিডিও অনেক লেন্থলি হয়ে যাবে না। তার জন্য তোমাদের সুবিধার ক্ষেত্রে কি করছি আমি, এই পার্টগুলোকে শুধু ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি। এগুলো ঘরে বসে একটু তোমরা সুস্থ মাথায় করে নিও। ওকে, আচ্ছা দেখো এন বেরিয়ে গেল, কিন্তু আমাকে এন চেয়েছিল কি? বলছে না কত কোবাল্ট পাওয়া যাবে সেটা জানতে চেয়েছিল। আমাকে এন কিন্তু জানতে চাইনি, বলছে কত পরিমাণ কোবাল্ট পাওয়া যাবে সেটা জানতে চেয়েছিল। আচ্ছা, এন পেয়ে গেছি। কি পেয়ে গেছি? এন পেয়ে গেছি। তাহলে নাম্বার মোল নাম্বারটা এখন আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। অতএব মোল সংখ্যা কি বলবো? মোল সংখ্যা। মোল সংখ্যা কত হবে দেখো না, এন বাই এন। এনটা এখান থেকে বের করে নেবে। এন মানে এখানে কি বোঝায়? অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার অবশ্যই তোমরা সবাই জানো, 6.022 ইন্টু 10⁻23। দেখো এই পার্টটা যদি আমি এখানে বসে ক্যালকুলেশন করি আমি মোল সংখ্যা পাবো। কি পাবো? এখানে মোল সংখ্যা আসবে। মোল সংখ্যা পেয়ে গেলে ধরো, অতএব ভর কত ভর হবে? 60 আছে না উপরে? দেখো 60 আছে। তার এত মোল সংখ্যাটা, আমি লিখে দিলাম মোল সংখ্যা। এখন এখান থেকে মোল সংখ্যাটা বের করে এখানে পুট করবে, যে অ্যান্সারটা আসছে সেই অ্যান্সারটাই তোমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে দেখো, তেজস্ক্রিয় বিঘটন সম্পর্কিত। তেজস্ক্রিয় বিঘটনের নির্গত গামা রশ্মি, আচ্ছা দুটা বৈশিষ্ট্য বলতে বলেছে এখানে। এক তো এটি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কি বললাম? এটি একটি কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে এর গতিবেগ আলোর গতিবেগের সঙ্গে কিন্তু সমান। আরো কি হবে? এর আয়নন ক্ষমতা আলফা এবং বিটা যে আছে তাদের থেকে কি হয়? আচ্ছা, এটা তোমাদের জন্য থাকছে কোশ্চেন, আলফা ও বিটার থেকে গামা রশ্মির আয়নন ক্ষমতা বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? এটা কমেন্টে তোমরা জানাবে। এটাও বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায়। বেশি হবে না কম হবে? এটা কি বললাম? আয়নন ক্ষমতা। অবশ্যই জানিও, এটা ওয়েট করে থাকবো কিন্তু তোমাদের জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এটা একটু তোমরা বই থেকে পড়ে নিও, কোমল এক্সরে এই পার্টটা, কারণ এটা অনেকটাই আছে। এটা বলে আর টাইম নষ্ট করছি না, দেখে নেবে একটু। এটা একটা এনার্জি কম একটা এনার্জি বেশি, ওই রিলেটেড আছে কিছু একটা, এটা দেখে নেবে একটু। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি ফাইনাল একটা কোশ্চেনে। দেখো এখানে কি বলেছে, আদর্শ ডায়োড। একটা ডায়োড যদি আদর্শ হয় তার কি কি বৈশিষ্ট্য থাকবে সেটা তোমাকে জানতে হবে। দেখো ডায়োড যদি আমাদের আদর্শ হয়, আদর্শ যদি ডায়োড পাওয়া যায়, ডায়োডের কাজ কি? একমুখীকরণ হিসেবে ব্যবহৃত হয়। তার মানে দেখো বিপরীত বায়াস। এটা যদি আমার ডায়োড হয়, কারেন্ট যদি এই পাশে ফ্লো হয়, রিভার্স বায়াস মানে এ পাশে কিন্তু কারেন্ট যাবে না। কারেন্টের মান কত পাওয়া যাবে? 0 পাওয়া যাবে। সরি,
সেকেন্ড সেকেন্ড কি মানে বৈশিষ্ট্য হতে পারে, সেকেন্ড বৈশিষ্ট্য হতে পারে এর যে রোধ থাকে না, রোধের মানটা কিন্তু অত্যন্ত কম মানের হয়। অর্থাৎ কি ফরওয়ার্ড বায়াসে এর মধ্য দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়। আর একটা বৈশিষ্ট্য কিন্তু এর গুরুত্বপূর্ণ, আদর্শ ডায়োড কিন্তু মাথায় রাখবে, আদর্শ ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসে কোথাও কিন্তু বিভব পতন লক্ষ্য করা যায় না। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে দেখো, বলছে ডোপিং এর মাত্রা একই থাকলে এন টাইপে অর্ধপরিবাহীর পরিবাহিতা বেশি হয় কেন? আচ্ছা এন টাইপ একটু ভাবো তো, এন টাইপ মানে এখানে ইলেকট্রন থাকবে না হোল থাকবে, আগে এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এন মানে এখানে কি থাকবে বেশি? ইলেকট্রন। ইলেকট্রন যদি এখানে বেশি থাকে তাহলে আধানের এখানে পরিমাণটা বা সংখ্যাটা কার বেশি? ইলেকট্রনের বেশি। ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বেশি মানে সেগুলো কি করবে? বেশি সচল। হোলের থেকে বেশি সচলতার, হোলের থেকে বেশি সচলতার জন্য কি হয়? বেশি পরিমাণ কারেন্ট এর মধ্য দিয়ে ফ্লো হতে পারে, তার জন্য এর পরিবাহিতা কি হয়? বেশি হয়। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে এটা তো হলো উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায় কেন? এটাও খুব সোজা কোশ্চেন। দেখো অর্ধপরিবাহীতে প্রথম থেকেই দেখো ইলেকট্রনের যে সংখ্যা ঘনত্ব সেটা কি হয়? কম মাত্রায় থাকে। তুমি যখন টেম্পারেচার বাড়াবে তখন কি হবে? ওই একই স্পেসের মধ্যে সংখ্যা ঘনত্ব কিছুটা বৃদ্ধি পাবে। ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব কিছুটা যখন বেড়ে যাচ্ছে তখন সেখানে কি হচ্ছে? রোধ কমে যাচ্ছে, কারণ কি প্রবাহ মাত্রা তখন আগের তুলনায় অনেকটা বেটার পাবে, তার জন্য রোধ কি হয়? কমে যায়। তারপরে কি বলেছে দেখো, ফটোডায়োডের বৈশিষ্ট্য লেখো, অঙ্কন করো। কোনো অসুবিধাই নেই, দেখবে লেখোটা এইরকম টাইপের হয়, ঠিক আছে? এটা দেখে নেবে। এখন বলেছে ব্যাখ্যা করো, এ বলেছে না ব্যাখ্যা করতে, এটা একটু শুনে নাও তোমরা। ফটোডায়োড মাথায় রাখবে, ফটোডায়োডে আলো পড়লেই কিন্তু সে তার কার্যকারিতাটা প্রদর্শন করতে পারে। যদি তার উপর আলো না পড়ে অর্থাৎ সাধারণ অবস্থায় যদি রেখে দিই তার মধ্যে একটা বিপরীত প্রবাহের সৃষ্টি হয়, যে বিপরীত প্রবাহের মান কিন্তু খুবই কম হয়। এই কম বিপরীত প্রবাহযুক্ত মানকে অন্ধকার প্রবাহ বা বিপরীত প্রবাহ কিন্তু বলে। এরপর তুমি কি করলে, ফোকাস করে তুমি তার উপর ধরো আলো ফেলে দিলে, আলো যেই ফেলে দিবে সেই কি কি পাবে তুমি? এক পাবে কি? ইলেকট্রন এবং হোলের তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ সেখানে দেখো ফ্রি ইলেকট্রনের হোল উৎপন্ন হবে। এর ফলে কি হবে বলো তো? হ্যাঁ, বিপরীত প্রবাহের মান কি হবে? বেড়ে যাবে। দেখো যত তুমি ইন্টেন্সিটি বাড়াবে তত বিপরীত প্রবাহের মান কি হবে? বাড়তে থাকবে। অর্থাৎ যত তীব্র আলো দেবে বিপরীত প্রবাহের মানও কিন্তু তত কি হবে? বেড়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা ট্রানজিস্টারের ভূমির রোধ, আচ্ছা রোধ বলেছে কেন? রোধটাকে বলছে বাড়ানো হয়, যদি বাড়ানো হয় তাহলে সংগ্রাহক প্রবাহের কি পরিবর্তন ঘটবে? মাথায় রাখবে, রোধ যদি বেড়ে যায়, রোধ বেড়ে গেলে আগে কি হবে দেখো, রোধ যদি বেড়ে যায় নিঃসারক আর সংগ্রাহকের মধ্যে দেখো প্রবাহ মাত্রা যে যাচ্ছিল সেই তার মানটা কি হবে? কমে যাবে। অর্থাৎ সংগ্রাহক প্রবাহের মানও তখন কি হবে? সংগ্রাহক প্রবাহের মানটাও তখন কি হবে? কমে যাবে, কমে যাবে। ক্লিয়ার? খুব সোজা সোজা কোশ্চেন আছে, একটু ধৈর্য ধরে দেখো, অবশ্যই বলতে পারবে তোমরা। আচ্ছা এখন কি বলছে দেখো, পিএন সংযোগ ডায়োড ব্যবহার করে কি রূপে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ সম্ভব তা বর্তনী চিত্র সহযোগে ব্যাখ্যা করো। কোনো প্রবলেমই নেই, যেখানে তোমরা আছো সেখানে প্রবলেম কি থাকে? কখনোই পাবে না তোমরা। এটা ধরে নাও এসি ইনপুট, সার্কিটগুলো একটু কাইন্ডলি তোমরা প্র্যাকটিস করবে, না হলে কিন্তু পরীক্ষায় নামাতে পারবে না। ওকে, একটু বসে বসে প্র্যাকটিস করবে, দেখবে আরামসে নেমে যাবে। এটা হচ্ছে সার্কিটটা, এটা D1 ডায়োড, এটা D2 ডায়োড, এটা RL, এটা ইনপুট, এটা আউটপুট।
এখন এক্সপ্লেনেশনটা একটু শুনে নাও আগে মন দিয়ে। এটা এসি ইনপুট, এটা আমার আউটপুট, এটা D1 ডায়োড, এটা আমার D2 ডায়োড। দেখো আমার এসি কি হয়, চক্র হয় না, একটা দেখো আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড হয়। তো প্রথম অর্ধচক্রে যদি আমার এই পাশটা প্লাস হয়, এটা কি হবে বলো তো, মাইনাস। এটা প্লাস যদি হয় দেখো তখন কি হচ্ছে, D1 যে ডায়োডটা আছে সেই D1 ডায়োডটা দেখো ফরওয়ার্ড বায়াসে থাকছে, কিন্তু D2 ডায়োড কি হচ্ছে, রিভার্স বায়াসে চলে যাচ্ছে, কারণ এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। পিটা যদি নেগেটিভ হয়ে যায় রিভার্স বায়াস, তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। তাহলে এটার মধ্যে যদি কারেন্ট পাস করে তাহলে আরএল এর দেখো দুই প্রান্তে তুমি কারেন্ট পাবে। হ্যাঁ স্যার পাওয়া যাবে। আচ্ছা তাহলে দেখো না, ইনপুটের যে গ্রাফটা সেটা দেখো এরকম হবে, পাবে, কিন্তু আউটপুটের গ্রাফটা দেখো প্রথমটা তুমি পেলে। নেক্সট দেখো ঠিক এর পরবর্তী অর্ধচক্রে এটা কি হয়ে যাবে, দেখো এটা নেগেটিভ, এটা পজিটিভ। যেই এটা নেগেটিভ এটা পজিটিভ হয়ে যাবে, উপরটা তখন দেখো রিভার্স বায়াস হয়ে গেল, কিন্তু নিচেরটা কি হয়ে গেল, ফরওয়ার্ড বায়াস। এখন তাহলে কারেন্ট এটার মধ্যে দিয়ে গেল, এখানে পাস করবে, তাহলে ভোল্টেজ এই দুই প্রান্তে কি পাবে, একটা ভোল্টেজ পাবে। তাহলে এই ক্ষেত্রেও দেখো একটা আউটপুট পাচ্ছ, আউটপুট পাওয়া যাচ্ছে। সিমিলার দেখো একটা ছাড়া একটা, প্রত্যেকটা একটা রিভার্স হলে আর একটা ফরওয়ার্ড হবে। তার মানে দেখো যেটা ফরওয়ার্ড হবে তার মধ্যে কারেন্ট পাস করবেই, এবং আরএল এর এই যে রোধটা আছে তার দুই প্রান্তে একটা কি করবে, আউটপুট ভোল্টেজ দেবে। সুতরাং দেখো প্রত্যেকটাই কিন্তু লুপ গঠন করবে। বোঝা গেছে তো গ্রাফটা, এটা এক্সপ্লেনেশন বুঝতে পেরে গেলে। কোশ্চেনটা আর একটা দিয়েছে দেখো, ট্রানজিস্টরের নিঃসারক প্রবাহ, সংগ্রাহক এবং ভূমি প্রবাহের মধ্যে সম্পর্ক। মাথায় রাখবে সম্পর্কটা, আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। অর্থাৎ কি, অ্যামিটারের যে কারেন্ট হয় সেই কারেন্টটা ভূমি প্রবাহ এবং সংগ্রাহক প্রবাহের যোগফলের সঙ্গে কি হবে বলো তো, সমান হবে। চলো নেক্সট কি বলছে দেখো, প্রবাহী তড়িৎ সংক্রান্ত কারশফের সূত্রগুলি বিবৃত করো, সেগুলি কোন কোন সংরক্ষণ নীতি মেনে চলে তা বলো। আচ্ছা প্রথম সূত্রটা, এটা ধরে নাও প্রথম সূত্র আমার, ধরে নাও এটার কারেন্ট I1, এটা I2, এটা I3, এটা I4। প্রথম সূত্র কি বলছে, কোনো একটা তড়িৎ বর্তনীয়ালের কোনো একটা বিন্দুতে যেখানে কি হয়, প্রবাহ মাত্রা পরিবাহীগুলি মিলিত হয়, সেই মিলিত স্থানে ওই পরিবাহীগুলির মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রাগুলো যায় না, তাদের বীজগাণিতিক যোগফল সর্বদা কত হবে বলো তো, 0 হবে। অর্থাৎ কি, মাথায় রাখবে যেগুলো প্রবেশ করে সেগুলো প্লাস ধরবো, যেগুলো বেরিয়ে যায় সেগুলো কি ধরবো, মাইনাস। যদি মন দিয়ে দেখো I1 ঢুকছে প্লাস, I1 বেরোচ্ছে মাইনাস, I2 ঢুকছে প্লাস, I3 বেরোচ্ছে মাইনাস, I4 বেরোচ্ছে মাইনাস, ইকুয়াল টু কত হবে, 0, এইটা বলছে। আর এই সূত্রটা মেনে চলে কি, আধানের সংরক্ষণ নীতিকে, আধানের সংরক্ষণ নীতিকে মাথায় রাখবে। তাহলে প্রথম সূত্র চলে গেল। দ্বিতীয় সূত্র কি বলছে, কোনো একটা যদি তড়িৎ বর্তনী জাল থাকে, ধরে নাও এটা, এটা ধরে নিলাম I1, এটা I2, এটা I3, এটা I4, এটা I5। ওকে আচ্ছা, এটার রোধ ধরো R1, এটার R2, এটার R3, এটার R4, এটার R5। দ্বিতীয় সূত্র কি বলছে বলো তো, দ্বিতীয় সূত্র বলছে কোনো একটা তড়িৎ বর্তনী জালের যে কোনো যদি আমরা বদ্ধ লুপ নিই, সেই বদ্ধ লুপে প্রবাহ মাত্রা রোধের যে গুণফল থাকে তাদের যে বীজগাণিতিক সমষ্টি হয়, সেই বীজগাণিতিক সমষ্টিটা কি হবে, এই লুপে অবস্থিত বা এই লুপে অবস্থিত মোট তড়িৎচালক যে বল থাকবে সেই মোট তড়িৎচালক বলের সঙ্গে সমান হবে। আচ্ছা আমি যদি এই লুপটা নিই তাহলে দেখো না কত আসবে। মাথায় রাখবে যদি আমি ঘড়ির কাঁটার দিকে নিই তাহলে প্লাস ধরবো, ঘড়ির কাঁটা বিপরীতে নিলে কি ধরবো, মাইনাস। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি আমরা নিই তাহলে দেখো এটা যদি এরকম ঘরে সব কটাই দেখো নেগেটিভ আসছে, মাইনাস অফ তাহলে কত আসবে, I2 R2 মাইনাস
I3 R3 মাইনাস I4 R4 আসবে না, ইকুয়াল টু, আচ্ছা দেখো না এই লুপে কোনো তড়িৎচালক বল আছে? কোনো তড়িৎচালক বল নেই, তাহলে অ্যান্সার কত হবে এই লুপে? 0। পরিষ্কার? কত হলো? 0। এটা একটু নোট ডাউন করে নাও। আচ্ছা, তোমাদের জন্য একটা টাস্ক থাকছে এই লুপের ক্ষেত্রে, এই তোমাদের কারশফের এই সূত্রটার এক্সপ্রেশনটা কি লেখা যেতে পারে, এটা একটু আমাকে কমেন্ট বক্সে লিখিয়ে পাঠিও। ওকে, চলো। আচ্ছা, আর একটা জিনিস ছিল সেটা বলতে ভুলে গেলাম, কোন সংরক্ষণ নীতি, এটা মাথায় রাখবে, শক্তি সংরক্ষণ নীতিকে মেনে চলে। কি বললাম? শক্তির সংরক্ষণ নীতিকে মেনে চলে। ওকে ওকে, ওয়েল ডান, বাই বাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা পোটেনশিওমিটার আছে, পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য কত দিয়েছে দেখো? 200 সেন্টিমিটার। রোধ কত দেওয়া আছে দেখো? 10। একে 2 ভোল্ট তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি তড়িৎ কোষ এবং একটি রোধ আর এর সঙ্গে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। এত তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষের পোটেনশিওমিটারের দৈর্ঘ্য এত তৈল হলে, দৈর্ঘ্যে এত তৈল হলে বলতে এত এইখানে গেল আর কি, বহিস্থ রোধ আর এর মান কত হবে এটা জানতে চাই। আচ্ছা, ছবিটা একটু আগে আমরা দেখে নিই। ওকে, এটা আর, এটা 2 ভোল্ট, এটা দেওয়া আছে 0.1 ভোল্ট। আচ্ছা, এটা দেওয়া আছে 60, তাহলে এটা কত হবে দেখো না? 40। আচ্ছা, কি কি দেওয়া আছে ধরে নাও একটু। আচ্ছা, এটা এ ধরি, এই পয়েন্টটাকে আমি জে ধরি। তাহলে এই যে যে অংশটা আছে সেই এই যে অংশের যদি রোধ ধরি আমি R1, তাহলে R1 সমান কত আসবে বলতো? R1 সমান আসবে কত? ওটা 60/200 অংশ টোটাল তারের, ইন্টু টোটাল তারের রোধ কত ছিল? 10। তাহলে এই অংশটার রোধ কত হবে? ইন্টু 10 করে দাও, তাহলে 600। দেখো এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে দেখো 3 ওহম। কত ওহম পাবে? 3 ওহম। আর পেয়ে গেলে, তাহলে এই অংশেরই যদি প্রবাহ মাত্রা বের করতে দিই তাহলে I1 সমান কত পাবে দেখো না? ভি সমান কত হয়? IR। ভি সমান কত হয়? IR। তাহলে I সমান কত হবে? V/R। তাহলে দেখো না এই অংশটা মানেই তো এইটা, তাহলে কত আসছে দেখো না? 0.1/3, অর্থাৎ এটা আসছে কত? 1/30। এরপর কি করেছে দেখো, এই পার্টটাকে যোগ করে, সরি এই পার্টটা এখানে ইনক্লুড হয়ে গেছে, তাহলে এইখানে দেখো না যখনই ইনক্লুড হয়ে যাবে, ওই পার্টটা যখনই ওখানে ইনক্লুড হয়ে গেল, তাহলে টোটাল রোধ কত হলো? টোটাল রোধ হয়ে গেল দেখো এখন, টোটাল রোধ কত ছিল? এই যে 10 ওহম ছিল আগে, এখন আবার 4 ওহম। কিসে যুক্ত করা হয়েছে দেখো? শ্রেণীতে যুক্ত করেছি। শ্রেণীতে যদি যুক্ত করে দিই, শ্রেণীতে যুক্ত করলে টোটাল রোধ কত হবে? R+10। অতএব মোট রোধ কত পাবো দেখো না? 10+R আসবে এটা। অতএব এর জন্য প্রবাহ মাত্রা I2 যদি ধরি, I2 সমান কত পাবো দেখো? 2/R+10 আসবে তো। এই I1 আর I2 কি হয়? সমান। তাহলে I1 সমান I2 করে দাও। I1 এর ভ্যালু কত দেখো? 1/30। তাহলে 1/30 ইকুয়াল টু 2/R+10। তাহলে এটা হবে দেখো R+10 ইকুয়াল টু 60। তাহলে R ইকুয়াল টু কত আসবে? 50 ওহম। ওকে, চলো নেক্সট। ভিডিওটি কিন্তু ভালো করে তোমরা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে অবশ্যই, এবং বন্ধুদের সাথে কি করবে বলো তো? শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও একটু হেল্প পেয়ে যায়। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে দেখাও যে কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পেতে হলে। আচ্ছা, সর্বোচ্চ প্রবাহ মাত্রার আগে প্রবাহ মাত্রার সমীকরণটা একটু ভাবো তো। I সমান কত ছিল বলতে পারবে? mNE/mR প্লাস nR। এটা হচ্ছে প্রবাহ মাত্রার
সূত্র ছিল, কিন্তু আমাকে কোশ্চেনে কি বলেছে দেখো সর্বোচ্চ প্রবাহ মাত্রা। তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা স্যার কি হবে, চলো বের করে দেখে নি কি হয়। দেখো আর এর মান যদি ম্যাক্স করতে যাও এই পার্টটাকে কি করতে হবে দেখো মিন করতে হবে না, মিনিমাম করার ট্রাই করো। দেখো না এম আর প্লাস এন আর, এটাকে দেখো না লেখা যাবে রুট আন্ডার এম আর এর হোল স্কোয়ার প্লাস রুট আন্ডার এন আর এর হোল স্কোয়ার করা যাবে। আচ্ছা দেখো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি ছিল, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট আন্ডার এম এন ক্যাপিটাল আর ইন্টু স্মল আর। এই পার্টটা দেখো জিরো হয়ে গেলে নিচের পার্টটার মান মিনিমাম হয়ে যাবে, এই পার্টটা জিরো করো, অতএব রুট আন্ডার এম আর মাইনাস রুট আন্ডার এন আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত পাবো বলো তো, জিরো। তাহলে দেখো রুট আন্ডার এম আর ইকুয়াল টু রুট আন্ডার আসছে এন আর, কি আসবে দেখো এখান থেকে আমি লিখতে পারি এম আর ইকুয়াল টু এন আর। তাহলে দেখো না ক্যাপিটাল আর ইকুয়াল টু কত আসবে, এন আর বাই এম আসবে। দেখো এটা যে আমি অ্যান্সার কিভাবে বলবো একটু দেখে নাও, কোশ্চেনটা ওটাই কিন্তু একটু ঘুরিয়ে করে শুধু কোশ্চেনটা আমাকে করেছে, আমি পুরোটা করছি না, ডটেড মেরে চালিয়ে দিলাম, ঠিক আছে। শুধু কেসটা বুঝে নাও, পুরো ছবি আমি আঁকলাম না। দেখো এরও তড়িৎচালক বল ই আর, আমাকে যেহেতু আর বলেছে আমরা আর এর ফান্ডে যাব, এরো আর এরো আর এরো আর পরপর আর, তাহলে দেখো না এই বরাবর কটা আর আছে, এনআর আছে। এরকম এনআর এই বরাবর কতগুলো সারিতে থাকে, এম সংখ্যক সারিতে থাকে না, একটু মন দিয়ে ভাবো তো। আমার 1/r প্লাস 1/r প্লাস 1/r, এটা যদি লিখি আমার এটা কত হয় 3/r, যদি আমার এন নাম্বার হয় তাহলে কত হবে n/r হবে না, হবে তো। তাহলে এখানে কত সংখ্যক গেছে, এম সংখ্যক গেছে, তাহলে উপরে দেখো চলে এলো এম বাই আর এর মান কত এনআর, এন আর, এটা মানে কি হয় 1/r, তো তাহলে দেখো এটা যদি 1/r ধরে নিই আমি, তাহলে আর সমান কত লেখা যাবে এনআর বাই এম। দেখো না তাহলে এনআর বাই এম এলো, তোমাকে এই কোশ্চেনটাই বলেছে, দেখো এই যেটা অভ্যন্তরীণ রোধগুলির তুল্য রোধ, তার মানে দেখো এটাই তো তুল্য রোধ বোঝাচ্ছে, বর্তনীর রোধের সঙ্গে সমান, বর্তনীর রোধের সঙ্গে সমান হলো। হ্যাঁ স্যার মিলে গেছে, তোমরা জিনিয়াস পারসন, মেলাতেই হবে। চলো নেক্সট একটা দেখো এখানে কোশ্চেন দিয়েছে। আচ্ছা টি1 এর মান কত দিয়েছে দেখো, টি1 দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। আর1 এর ভ্যালু কত দিয়েছে দেখো 4 ওহম। টি2টা কত দেওয়া আছে দেখো 100 ডিগ্রি সেলসিয়াস। আর2টা কি করতে হবে বের করতে হবে। আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা এখন একটু দেখে নিই। আমাদের ফর্মুলা বলছে কি আর সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা টি, এটা 1 ধরলিয়ে এটা 1 হবে। আচ্ছা আলফাই তো 1 হবে না কারণ একই তার আছে। আচ্ছা নেক্সট আমি যদি 2 ধরি এটা কত হবে দেখো আর নট ইন্টু 1 প্লাস আলফা টি টু, দুটোকে ডিভাইডেড করো, তাহলে দেখো আর2 বাই আর1 সমান কত পাবে 1 প্লাস আলফা টি টু ডিভাইডেড বাই 1 প্লাস আলফা টি ওয়ান। তাহলে আর2 সমান কি আসবে দেখো 1 প্লাস আলফা টি টু বাই 1 প্লাস আলফা টি ওয়ান ইন্টু আর1। আচ্ছা আলফার মান কোথাও দেওয়া আছে দেখো, আমরা টোটালটা তো পড়িনি। আলফার মান দেখো এই যে দিয়ে দিচ্ছে 42.4 সরি 5, 42.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত আছে -4 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। দেখো না আলফার মান পেয়ে গেলে, টি1 টি2 পেয়ে গেলে, আর1 এর ভ্যালু পেয়ে গেছো, আর2টা বের করতে পারবে না? অবশ্যই পারবে। তোমরা কি করবে তাহলে এটা টুক করে ক্যালকুলেটরে বসাবে আর কি বের করবে অ্যান্সার বের করবে, আর এই সেই অ্যান্সারটা কোথায় পিন করবে কমেন্ট বক্সে অবশ্যই পিন করতে হবে তোমাদেরকে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। আচ্ছা একটা শেপ দিয়ে দিছে, এখানে বলেছে পারস্পরিক আবেশাঙ্ক কত হবে।
এটা একটু মন দিয়ে বুঝবে তোমরা। ওকে, আমি এখানটা না একটু ডটেড লাইন করে নিলাম। এখান থেকে এটা টানলাম, এখান থেকে এটা টানলাম, আর এখান থেকে এটা টানলাম। এখন এই কোণটা কত হবে? 45 ডিগ্রি। এটাও কত হবে? সেম 45 ডিগ্রি। টোটালটা যদি এল হয় দেখো না, এইখান থেকে এর দৈর্ঘ্যটা কত হবে? L/2। তার মানে এইখান থেকে এর দৈর্ঘ্য কত হবে? L/2। তাহলে দেখো না আর এর ভ্যালু আমাদের কত আসছে? L/2। ওকে, আচ্ছা আমরা এখন সূত্র লাগাবো বি এর। বি সমান কত হয় দেখো না, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর, আর মানে কত? L/2 ইন্টু সাইন অফ 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস সাইন অফ 45 ডিগ্রি। কার সূত্র ইউজ করলাম বলো তো? এটা কার সূত্র, এটা তোমরা কমেন্টে জানাবে। এটাকে বায়ো-সাভার্ট ল বলে। এটাকে কি বলে? বায়ো-সাভার্ট ল বলে। তাহলে দেখো না অ্যান্সারটা কি আসবে? বি সমান আসবে দেখো 2 ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এল। এটা দেখো আসবে 2 ইন্টু 1/√2। 2 দুগুণে 4 হবে। তাহলে বি সমান আসছে দেখো মিউ নট আই বাই 4 পাই ইন্টু 4/4/L √2 আসবে এটা। ওকে, বি পেয়ে গেলে। আচ্ছা কতগুলো বি পাবে দেখো না? 4খানা বি পাবে। অতএব মোট চৌম্বক প্রাবল্য কিভাবে? মোট চৌম্বক প্রাবল্য কত আসবে দেখো না? 4 ইন্টু বি। তাহলে অ্যান্সার কত হবে দেখো? মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 4 4 16/L√2 আসবে এটা। বি পেয়ে গেল। আচ্ছা পাই সমান কত হয় বলো তো? বি ইন্টু এ। পাই সমান কত? বি ইন্টু এ। আচ্ছা বি এর মান বসাও। হচ্ছে বি ড্যাশ ধরে নিলাম, এটা কি করলাম? বি ড্যাশ। তাহলে কত আসবে দেখো না? মিউ নট আই বাই 4 পাই এল ইন্টু 16/√2 ইন্টু এ। এ মানে কত? পাই আর স্কোয়ার। আচ্ছা আর মানে দেখো, এটা দেখো স্মল এল আছে না? তাহলে আর মানে দেখো, আর মানে কি হয়? এরিয়া হয়। আচ্ছা এটা তো বৃত্তপথ নেই, তাহলে পাই লিখছি কেন? পাই হবে না। এটা কেমন আছে দেখো, বর্গাকার শেপ যদি ধরে নিই, এটা বর্গাকার শেপই আছে, কারণ এই পার্টটা দেয়নি যেহেতু, তার জন্য এটা স্মল এল স্কোয়ার করে দাও। ওকে, আচ্ছা তাহলে কত পাবে দেখো তো? মিউ নট আই 16√2 বাই 4 পাই L ইন্টু √2 ইন্টু √2। ওকে, তাহলে এটা দেখো এসে যাবে 4 দুগুণে 8, এটা 8 হয়ে যাচ্ছে দেখো। √2 মানে 2, 2 8 16। তাহলে মিউ নট আই স্মল এল বাই 4 পাই L ইন্টু 8√2। এটা বি ফাই হলো। আচ্ছা ফাই সমান কত হয় বলো তো? ফাই সমান হয় আমার এম ইন্টু আই। তাহলে এম সমান কত আসবে? পাই বাই আই। মান বসাও। আই আই শুধু দেখো কেটে যাবে। তাহলে মিউ নট এল বাই 4 পাই L ইন্টু 8√2। তাহলে এম এর অ্যান্সার বেরিয়ে গেল। বোঝা গেছে? চটপট একটু তোমরা কি করো? নোট ডাউন করে নাও তাড়াতাড়ি। হয়ে গেছে? চলো নেক্সট। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ফ্যারাডের দুটো সূত্র বলেছে। এখানে আছে, তোমরা করে নেবে। প্রথম সূত্র কি বলেছিল? কোনো একটা কুণ্ডলী সাপেক্ষে কোনো একটা চুম্বককে যদি আপেক্ষিক গতি বজায় রাখে, তাহলে কুণ্ডলীতে কি হবে? তড়িৎচালক বল আবিষ্ট হবে। কতক্ষণ পর্যন্ত এটা স্থায়ী থাকবে? যতক্ষণ পর্যন্ত এই চুম্বকটা কি হবে? আনাগোনা তুমি করবে, অর্থাৎ আপেক্ষিক গতি যতক্ষণ পর্যন্ত বজায় থাকবে। দ্বিতীয় সূত্র কি বলছিল? সময় সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন হার ওই কুণ্ডলীতে যে তড়িৎচালক বলটা আবিষ্ট হবে তার সঙ্গে কি হবে? সমানুপাতিক। নোট ডাউন করে নিও। নেক্সট
নেক্সট কোশ্চেন দেখো, একটা তাগড়া কোশ্চেন দিয়েছে, একদম তাগড়া কোশ্চেন যাকে বলে, একদম ডিডিআই টাইপের কোশ্চেন, ধুম ধারাক্কা ইম্পর্টেন্ট, একদম অড টাইপের কোশ্চেন আছে, বি কেয়ারফুল। কি বলেছে কোশ্চেনটা দেখো, রোধ নির্ভর রেগুলেটর এবং ধারক নির্ভর রেগুলেটরের মধ্যে কোনটা আগে জানতে হবে বেশি সুবিধাজনক। বেশি সুবিধাজনক হচ্ছে ধারক নির্ভর রেগুলেটর। কেন সুবিধাজনক একটু মাথায় রাখবে। এক তো ধারক নির্ভর যে রেগুলেটরটা হয় তার শক্তি ব্যয়টা অনেকটাই কম। কি বললাম, ধারক নির্ভর যে রেগুলেটর হয় তার শক্তি ব্যয়টা অনেকটাই কম। দ্বিতীয় নাম্বার হচ্ছে ধারক নির্ভর যে রেগুলেটরটা থাকে তার কর্মদক্ষতার মান অনেকটাই বেশি হয়, এবং কি সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, ধারক নির্ভর রেগুলেটর হাই ফ্রিকোয়েন্সি কে ফিল্টার করতে পারে, কিন্তু সেটা রোধযুক্ত রেগুলেটর কিন্তু করতে পারে না। বোঝা গেছে। আর একটা কি, এতে ধারক নির্ভর যে রেগুলেটর হয় এতে ভোল্টেজ স্থিতিকরণটা অনেক বেটার পাওয়া যায় কার তুলনায়, রোধের তুলনায়। এই জন্য আমরা ধারক নির্ভর রেগুলেটর বেশি ইউজ করি। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, একটা অঙ্ক দিয়েছে না, অঙ্কটা টুকে নিয়ে আগে। আই সমান কত আছে দেখো, আই নট লিখে দিচ্ছি, দূর কত আছে দেখো, 20 সাইন ওমেগা টি প্লাস π/3, আর ভি ইকুয়াল টু দিয়েছে দেখো 10 সাইন ওমেগা, আচ্ছা এটা টিটা হয়নি, হ্যাঁ টিটা নেই আসলে, টিটা দিয়ে দিবে, ওমেগা টি প্লাস π/6। আচ্ছা এদের মধ্যে দশা পার্থক্যটা আগে বের করে নাও, কত হবে দেখো না, π/3 মাইনাস π/6, অ্যান্সার দেখবে আসবে π/6। ওকে। আচ্ছা কি বলেছে ক্ষমতা, অতএব ক্ষমতার সূত্র কি হয় তোমরা জানো, এটা হাফ অফ আই নট ভি নট কস অফ ফাই। আচ্ছা তাহলে কত আসবে, হাফ ইন্টু আই নট কত দেখো, আই নট হচ্ছে 20 ভি নট কত দেখো 10 ইন্টু কস অফ কত ডিগ্রি, কস π/6 মানে কস 30 ডিগ্রি। আচ্ছা 2 10 20, তাহলে এটা আসছে দেখো 100 ইন্টু √3/2, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে দেখো 50√3, এটা এর কি অ্যান্সার। বোঝা গেছে। এটা তোমরা বইয়ে পেয়ে যাবে, এটা আমি করছি না, এটা তোমরা বই থেকে পড়ে নেবে, ছায়ার বইয়ে অপবর্তন যে চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু দেয়া আছে। ঠিক আছে, পার্থক্যটা দেখে নিবে, না যদি বুঝতে পারো নেক্সট ভিডিওতে এটা বলে দেবো, কমেন্ট করবে অবশ্যই, এটা নেক্সট ভিডিওতে বলে দেবো। আচ্ছা পরের কোশ্চেন কি বলছে দেখো, এটা তো হলো। আচ্ছা ফনবার অপবর্তনে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 400, ল্যামডা সমান কত দিয়েছে দেখো 400 ন্যানোমিটার। তাহলে ল্যামডাটাকে আগে মিটারে কনভার্ট করে দাও, তাহলে 400 কত হয়ে যাবে মিটার, সরি 400 ইন্টু 10⁹ মিটার, -9 হয়ে যাবে। ওকে। আচ্ছা আর কিছু দেখো দেয়নি। আচ্ছা আর একটা দিয়েছে, থিটা সমান কত দিয়েছে দেখো 30 ডিগ্রি, অবম বিন্দুর ক্ষেত্রে অবশ্য। আচ্ছা অবম বিন্দুর ক্ষেত্রে এর সূত্র কি হয় বলো তো, এর সূত্র হয়ে দেখো ল্যামডা বাই সাইন অফ 30 ডিগ্রি, হয় তো। আচ্ছা তাহলে দেখো না এ সমান কত পাবে, ল্যামডা 2 ল্যামডা এসে যাচ্ছে দেখো, সাইন 30 মানে কত হাফ, হাফ যদি হয় এটা কত আসবে 2 ল্যামডা। আচ্ছা নেক্সট দেখো আমাকে কি বলেছে, প্রথম গৌণ চরম বিন্দুর কি ছিল, এ সাইন অফ থিটা ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু ল্যামডা, এটা ছিল, এটা কি ছিল এটা। আচ্ছা তাহলে এ সমান কত, একটু বলো। আচ্ছা এটা ল্যামডা নয়, এটা ল্যামডা/2 হয়, সরি। এ সমান কত বের করে নিচ্ছি আমরা, কত 2 ল্যামডা, এখানে বসে দাও, তাহলে 2 ল্যামডা ইন্টু সাইন অফ থিটা ইকুয়াল টু 2 একে 2 3, তাহলে 3 ইন্টু ল্যামডা/2, ল্যামডা কেটে যাবে, তাহলে সাইন অফ থিটা ইকুয়াল টু কত আসবে 3/4, তাহলে থিটা সমান কত আসবে দেখো সাইন ইনভার্স 3/4। বোঝা গেছে। চলো নেক্সট। আচ্ছা সমবর্তনে কোনটির পরিবর্তন হয় না, মাথায় রাখবে সমবর্তনে শক্তি এবং কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। ওকে।
আচ্ছা নেক্সট কি বলছে দেখো, হাইগেন্সের নীতি বলেছিল। হাইগেন্সের নীতি কি বলছে, কোনো একটা যে সোর্স থাকে প্রাইমারি সোর্স, সেই প্রাইমারি সোর্স থেকে অসংখ্য তরঙ্গ বেরোয় এবং তারা একটা যদি গোল এরকম সারফেস ক্রিয়েট করে, সেই সারফেসের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু কি হবে, তরঙ্গ মুখের মতো আচরণ করবে এবং প্রত্যেকটা বিন্দু এক একটা গৌণ উৎস হিসেবেও কাজ করবে। সেইখান থেকেও প্রতিটা তরঙ্গ মূল যে সোর্স ছিল সেখান থেকে যে বেগে যাচ্ছিল সেই বেগেই কিন্তু মাধ্যমের চারিদিকে ছড়িয়ে পড়বে। এইখান থেকে প্রাইমারি সোর্স থেকে যখন সেকেন্ডারি সোর্স থেকে তরঙ্গগুলো বেরোয় তাদেরকে অনুতরঙ্গ নামেও পরিচিত হয়। এখানে দেখবে কোথাও লেখা আছে, আর বলছি না কিছু। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, হাইগেন্সের নীতি থেকে তোমার প্রতিসরণের সূত্র, প্রতিসরণ বলতে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, ওই প্রমাণটা তোমাকে এখানে করতে হবে। আচ্ছা এখানে দেখো কোনো মাধ্যম মেনশন নেই, 1 2 লিখে দিচ্ছি, তো এটা মিউ 1 ধরে নাও মিডিয়াম, এটা ধরে নাও মিউ 2 মিডিয়াম। ওকে, মন দিয়ে একটু বুঝবে। এই পার্টটা হচ্ছে 90 ডিগ্রি, আবার দেখো এই পার্টটাও 90 ডিগ্রি। সিমিলার এর কেসটাও, এই পার্টটা 90 ডিগ্রি, আবার এই পার্টটাও, সরি এই পার্টটা 90 ডিগ্রি হলে ভুল জায়গাটা ইন্ডিকেট করে দিলাম। এই পার্টটা 90 ডিগ্রি হলে আমার এই পার্টটা 90 ডিগ্রি আর এই পার্টটা আমার 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা তার আগে আমি এ ডি এবং সি এফ এটা বের করে নেব। ধরে নিলাম এইখানে আলোর বেগ c1, এই মাধ্যমে c2, এইখান থেকে এটা যেতে সেম টাইম লাগছে, টি টাইম লাগছে, ঠিক আছে। তাহলে দেখো না সি এফ কত হবে, সি এফ ইকুয়াল টু এর সমান কত হয় ভিটি, তাহলে দেখো না এটা আসবে c1t। একইভাবে যদি আমি করি এডি, এডি কত বেরোবে দেখো না, এডি সমান কত আসবে c2t। ওকে, একটা স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপ কি করব আমরা, সেকেন্ড স্টেপ করব এই যে এই কোণটা সমান এই কোণটা প্রমাণ করব, এই কোণটা সমান এই কোণটা প্রমাণ করব। একটু যদি মন দিয়ে দেখো, কোণ m1 a n প্লাস, মানে আই কোণ, অ্যাকচুয়ালি আই লিখে দিলেই বেটার, আই কোণ প্লাস এন এসি ইকুয়াল টু কত 90 ডিগ্রি। যেটা এই কোণটা আর এই কোণটা, এই কোণটা কত 90 ডিগ্রি। আবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণটাও যোগ করলে কত আসবে 90 ডিগ্রি। তাহলে কোণ এন এ সি প্লাস কোণ সি এ এফ ইকুয়াল টু 90 ডিগ্রি। সি এ এফ দেখো দুটোকে যদি তুলনা করি, কোণ সি এ এফ ইকুয়াল টু কত আসবে আই। সিমিলার টাইপে যদি ওই পাঁচটা করি, অনুরূপ বা অনুরূপে করে পাই লিখে দেবে, করে পাই কি পাইবো দেখো, সিমিলার এই পার্টটাও দেখো না, এই কোণটা সমান কত হয়ে যাবে আর এসে যাবে, ওটা আর করে দেখাচ্ছি না। কোণ এ এফ ডি সমান কত আসবে আর। এখন হচ্ছে আসল খেলা, খেলা কিন্তু এখনো শেষ হয়নি। সাইন অফ আই ইকুয়াল টু কি হয় বলো তো, লম্ব বাই ভূমি। এটা যদি আই হয়, এর সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, মানে কত সিএফ, কত হবে দেখো না সিএফ বাই এডি করা যাবে। আবার দেখো সাইন অফ আর যদি ধরি আমি, সাইন অফ আর এটা সমান কত হবে, আর কোন এটা, এর সাপেক্ষে লম্ব কোনটা এটা, তাহলে এডি, তাহলে এডি বাই এ এফ। আচ্ছা এটা এ এফ হতো, এডি লেখা হয়েছে ভুলবশত। আচ্ছা তাহলে দেখো না সাইন আই বাই সাইন আর যদি করি কি আসবে দেখো না, সিএফ বাই এ ডি। মান বসাও, সিএফ এর মান কত ছিল c1t, তাহলে c1t বাই c2t। তাহলে দেখো না সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কত c1 বাই c2 হবে এটা। হ্যাঁ হবে স্যার। চলো দেখো না ভি সমান কত ছিল, এন ল্যামডা ছিল তো, ভি সমান এন ল্যামডা ছিল। আর একটা ছিল দেখো না নিউ সমান সি বাই ভি, ভিটাকে তুমি মনে মনে ভাবো c1, তাহলে দেখো না c1 সমান লেখা যাবে সি বাই মিউ 1 এবং c2 সমান লেখা যাবে সি বাই মিউ 2।
তাহলে মান দুটো শুধু পুট করবে। তাহলে এটা সমান দেখো এসে যাবে সি বাই μ1 ইন্টু μ2 বাই সি, সি কেটে যাবে। তাহলে দেখো সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কত আসবে দেখো μ2 বাই μ1, কোনাকুনি গুণ করে দাও। তাহলে μ2 লিখছি না, μ1 দিয়ে শুরু করছি। μ1 সাইন আই ইকুয়াল টু μ2 সাইন আর। এটা কার সূত্র ছিল? প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্র ছিল। প্রমাণ হলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, লাস্ট কোশ্চেন এটাই আমাদের। একজন দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তির নিকট বিন্দুর দূরত্ব 200 সেন্টিমিটার। ওকে, ব্যক্তি এত সেন্টিমিটার দূরে বই আছে সেটা দেখতে পাই। চশমাটির ক্ষমতা কত সেটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, অতএব 1/f সমান কত হয়? 1/u প্লাস 1/v, এটা হয়। তাহলে এখানে মান বসিয়ে দাও। 1/f ইকুয়াল টু, আচ্ছা একটা এখানে কি হবে বলতো? নেগেটিভ আসবে। একটা কি আসবে এখানে? নেগেটিভ আসবে। কোনটা নেগেটিভ হবে সেটা এখন ধরতে হবে তোমাকে। কোনটা নেগেটিভ হবে সেটা কিন্তু অবশ্যই তোমাকে ধরতে হবে। আমাদের এইখানে এত মিটার দূরত্বে, এত মিটার দূরত্বে, আচ্ছা এখানে দেখো এটা আমার কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার কি আসবে দেখো 1/25 মাইনাস 1/200। তাহলে 1/f ইকুয়াল টু কত আসবে দেখো, এটা 200ই পাবে, 25 8 200, 8 মাইনাস 1। তাহলে এটা 1/f ইকুয়াল টু কত পাচ্ছ? 7/200। ওকে, আচ্ছা 7/200। অতএব ক্ষমতা সমান কত হয়? 100/f। তাহলে 100 ইন্টু 7/200, এটা কেটে দাও। তাহলে এটা কত আসবে? 7/2, তাহলে 3.5 ডি। বোঝা গেছে? তো বন্ধুরা, আশা করি তোমাদের WBT এর যে প্রথম পেজ ছিল, পেজটার টোটাল সলিউশন তোমরা নিজেরা বুঝতে পারলে। এভাবে তোমরা আমাদের পাশে থেকো। তোমরা যদি পাশে থেকো অবশ্যই আমরা WBT এর সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভিডিওগুলি দেখো মন দিয়ে। অবশ্যই কিন্তু কি করবে? লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। সে কিভাবে করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। কাদের মধ্যে করবে? হ্যাঁ, তোমার বন্ধুদের মধ্যে করবে। আজ এই পর্যন্তই। নেক্সট দিন আবার কি হবে? দেখা হবে।